কথা বলো না এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কথা কি শোনা যাচ্ছে ভাই? জি ভাই, শোনা যায়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমিনুল ভাই বলছেন না? জি, আমি মামুন বলছিলাম। মামুন ভাই, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাস কি আপনি রেগুলার জয়েন করতেছেন মামুন ভাই? না তো ভাই, আমি ফার্স্ট টাইম আসলাম আপনাদের গ্রুপে। ও আচ্ছা আচ্ছা। যাক, আপনি আছেন কোথায় ভাইয়া? কোন গ্রুপে ঢাকায়। আছেন? ঢাকায়? ঢাকা কোন জায়গায় থাকেন? বসুন্ধরা। ও, বসুন্ধরা কোন জায়গায়? আমি তো বসুন্ধরার কাছেই থাকি। ডি ব্লক। ডেভেলপ। জি। আমি একটু আগে মানে আধা ঘন্টা আগে এবার কেয়ারের কাছে ছিলাম। তাই? হ্যাঁ না, হ্যাঁ। আমি শুক্রবার দিন তো বের হই না, বাসায় থাকি। আচ্ছা আচ্ছা। যাক, দেখা করা যাবে না তাহলে একদিন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কিসে আছেন ভাই? আমি ফ্যাশন ক্লাব গ্রুপে আছি। ও, আমার অফিস হচ্ছে ভালো। চিবি চত্বরে, আমি থাকি এই বসুন্ধরার সাথে, এই যে পারিস সড়কে থাকি। ও, বুঝতে পারছি। ভাইয়া আমি আছে? আছি আমি আছি এসএ লিগ্যাল কাউন্সিল, ওটা ল ফার্মে কনসালটেন্ট হিসেবে। ও আচ্ছা আচ্ছা, ভালো। আলহামদুলিল্লাহ। আমরা একটা প্ল্যাটফর্ম আর কি দাঁড় করেছি, যে আমরা আর কি রেগুলার এই জায়গায় ভ্যাটের বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। হুম, গুড। আমি যে যতটুকু দেখলাম। যে যেতটুকু হ্যাঁ, হ্যাঁ। মেধা আছে ওই মেধাটাকে আর কি সবার ভিতরে বিলিয়ে দেওয়ার আমাদের এটাই এখানে। আসলে ভাই, আমি আমার মেধা নিয়ে কি কবরে যাবো? হ্যাঁ, আমাদের মূলত দায়িত্বটা মূলত হচ্ছে মাহবুব ভাই আর কি সবকিছু পরিচালনা করে। আমরা একটু সাথে কোঅর্ডিনেট করি। মাহবুব ভাই বিষয়টা, বলতে? মাহবুব ভাই হচ্ছে সিক্স চট্ট। সিক্স ডির মাহবুব ভাই? না না, 60 মাহবুব ভাই না, আমাদের গ্রুপে যেই গ্রুপ থেকে আমরা আর কি লিঙ্কটা পাইছেন ওই গ্রুপের আর কি যিনি ক্রিয়েট করছেন। আমি আসলে, আমাকে কে যেন অ্যাড করছে এই গ্রুপে, আমি জানি না, আমি নিজে থেকে অ্যাড করি নাই। আচ্ছা আচ্ছা। যাক, আমি হ্যাঁ। আজকেই খেয়াল করলাম। আমি আজকেই খেয়াল করলাম, আবার দেখলাম একটা মেসেজ আসছে গ্রুপ মিটিং এর, তাই মনে করলাম দেখি 15টা তো বাজে। দেখি কি মিটিং চলে। হ্যাঁ, আসলে এমন মূলত এখন আমাদের হচ্ছে যে বাণিজ্যিক আমদানিকারকের নিয়ে আর কি 9.1 কিভাবে পূরণ করা যায় এটা নিয়ে আর কি ডিসকাস হচ্ছে। বাণিজ্যিক আমাদের প্রিভিয়াস, আমদানিকারকের পাইপলাইন বানানো তো সবচেয়ে সহজ। হ্যাঁ, এই করা হচ্ছে। সাধারণ সাধারণ আদেশ 6 প্রতিপালন করলেই সম্ভব। মানে নোট 22 আর নোট 8, মানে 50% মধ্যে যদি সংযোজন থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে বিভিন্ন ভাবে আর কি করা হচ্ছে। খোরশেদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন তোহিদ ভাই? আলহামদুলিল্লাহ, ভালো। চুপচাপ যে? না, আমি শুনতেছি আর কি। চুপচাপ না, একটু আচ্ছা শুনতেছি। আচ্ছা। আর এই গতকালকে বাসা শিফট করছি, তো এই জন্য একটু মানে কিছু এ করতে ব্যস্ততার পারতেছি না, ভিতরে। একটু গুজগাজ করতেছি। জি। আছেন ভালোই সব মিলিয়ে? হ্যাঁ, এই তো আছি আলহামদুলিল্লাহ। আজকে কি ক্লাস হবে? হ্যাঁ, ইনশাল্লাহ হবে। মোহন ভাইয়ের সাথে কথা হয়েছে, মাহবুবের সাথে আর কি। আহ আচ্ছা আচ্ছা। লিঙ্ক ক্রিয়েট করে আমি দিচ্ছি ভাই, এই গ্রুপে দিচ্ছি আর কি। ও আচ্ছা, অসুবিধা নেই তো। ক্লাস দেখি, ক্লাস অবশ্যই অ্যাটেন্ড আছি। হ্যাঁ। আচ্ছা।
ভাইয়া হয়তোবা 9টায় জয়েন করবে সম্ভবত। সাকিব ভাই কেমন আছেন? উনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। 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 আমার কথা কি শুনতে পাচ্ছেন আমিনুল ভাই? হ্যাঁ তহিদ ভাই, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, কথা আমরা শোনা আজকে যাচ্ছে। ভাইয়া জয়েন করার আগে আমরা জাস্ট একটু প্রিভিয়াস ক্লাসগুলো একটু যদি রিকল করা যেত বা যতটুকু শিখতে পারছে। খোরশেদ ভাই কিছু একটা বলেন। Sure. হ্যাঁ শিওর, অবশ্যই। যে ভাই, বাকি যারা আছি আমরা সবাই একটু কথা বলার চেষ্টা করি, সবার সাথে সবাই একটু পরিচিত হই। আমরা তো আছি 10 জন 11 জনের মতো জয়েন করেছি। শামসুল ভাই জয়েন করেনি? আব্দুল ভাই এখনো জয়েন করে নাই। এখনো জয়েন করেনি, হ্যাঁ। আমাদের এই আহ, নিয়মিত ক্লাসের প্রিভিয়াস যে দুইটা ক্লাস হয়েছে, দুটা ক্লাসই করছেন, কে কে আছেন ভাই একটু সাড়া দিবেন। হ্যালো। হ্যালো। আমাদের ক্লাসে নিয়মিত জয়েন করতেছেন, মানে প্রিভিয়াস দুইটা ক্লাসে জয়েন করছেন এরকম কে কে আছেন একটু বলবেন। খোরশেদ ভাই কি দোনোটাই জয়েন করছিলেন ক্লাস? না ভাই, আমি একটাতে জয়েন করতে পারছিলাম আর একটাতে করতে পারিনি। আচ্ছা, দুটো ক্লাসই জয়েন করেছেন সেকেন্ড এমন? ডেতে এটাতে জয়েন করেছিলাম। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আমাদের অলরেডি 16 জন জয়েন করছে আজকের ক্লাসে। ভাইয়া জয়েন করবে।
গ্রুপে লিংক দিয়ে দিছে। কেমন লাগলো ভাই? খোরশেদ ভাই তো মনে হয় দ্বিতীয় ক্লাসটা করছেন না? জি। খোরশেদ ভাই কি দ্বিতীয় ক্লাসটা করছিলেন? হ্যাঁ, সেকেন্ড ক্লাস, সেকেন্ড। হ্যাঁ, সেকেন্ড ক্লাস। আচ্ছা। তৃতীয় ক্লাস হচ্ছে। আজকে বাণিজ্যিক আমদানিকারক সম্পর্কে ক্লাস হবে, তাই তো? হ্যাঁ, আজকেও বাণিজ্যিক আমদানিকারকের উপরে মনে হয় ভাই ক্লাসটা নিবে। ভাই টপিকসটা আমাকে এখনো বলে নাই। হ্যাঁ, ভাই অলরেডি আমাদের সাথে জয়েন করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আরো গত ক্লাসে এক ভাই আমাদের সাথে যার পিসি আছে রেকর্ডিংটা ভাই করছিলেন। কোন ভাই একটু আমাকে বলবেন? এটাকে একটু পোস্ট করে দিব যাতে রেকর্ডিংটা করা যায়। আমাদের তিনটা ডিভাইস থেকে রেকর্ডিংটা করলে ভালো হবে। যেমন আমি করতেছি, আমাদের মাহবুব ভাইয়া করতেছে, আর একজন হলে ভালো হবে। ল্যাপটপ থেকে আসি রুনেট করলাম আমারটাতে করতে পারবেন। হ্যাঁ, আপনার একটু জুমের আইডিটা একটু রিনেম করে নেবেন ভাইয়া, ভালো হয় তাইলে। রিনেমটা আমাকে কোন জায়গাটা পাবো রিনেমটা ভাইয়া? ভাইয়ের নামটা কি হবে আমাকে বলেন, আমি রিনেম করে দিচ্ছি। রুনেট বড়ুয়া আর আর হ্যাঁ হ্যাঁ, সরি। নেটওয়ার্ক সমস্যার জন্য কথা শোনা যাচ্ছে না ভালোভাবে। ভাইয়ের কথা কি শোনা যাচ্ছে সুন্দরভাবে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আহ, ইয়েটা দেখা যাচ্ছে, শেয়ারিংটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে সুন্দরভাবে। গত দিনের ক্লাসে কোনো কোশ্চেন টোশ্চেন আছে আপনাদের? কেউ বোঝেন না এরকম কেউ আছেন কি না? সেটেলমেন্টেরটা ভাইয়া আপনি মনে হয় আসসালামু আলাইকুম। ভাই, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। বুঝলাম। ফাইনাল সেটেলমেন্টের একটু যদি সংক্ষিপ্ত ভাবে বলতেন, ফাইনাল সেটেলমেন্টটা। ছিলেন না সেদিন? ছিলাম, আমি আসলে বিষয়টা ক্লিয়ার নাই জন্য ও, ক্লিয়ার হন নাই? একটু আপনি আলাদাভাবে ফোন দিয়ে আমার, আলাদাভাবে যদি আপনি পুরোটা আপনি শুনতেছেন জি জি। তাহলে আলাদাভাবে ফোন দিয়ে আপনাকে আমি অপশন থেকে বুঝিয়ে আচ্ছা দিব। ভাই, থ্যাংক ইউ আচ্ছা, ভাই। আর ঠিক আছে। আমাদের পুরোটা ইয়ে রেকর্ডিং করা যাবে না, ক্লাসটাও আছে দ্বিতীয়টা, ওটাও দেখে মানে নিতে পারবেন। মানে ধরেন যে কেউ বোঝেন নাই, তাহলে উত্তরটা দিতে সুবিধা হবে। হ্যাঁ,
আচ্ছা আর আচ্ছা আচ্ছা। ধরেন যে পুরোটা যদি আবার আলোচনা করতে যাই তাহলে সময়টা কভার করতে না পারবো না, না। ঠিক আছে, ঠিক আছে ভাই। কথা আচ্ছা, বুঝছেন? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তবে আচ্ছা ওকে ভাই। সেটা যারা করে তাদের জন্য ভালো, সমস্যা নেই, সেটেলমেন্টটা করলেও ভালো। এটা মাথায় রাখবেন। আমরা তারপরে 7.5%-এর যেটা আগে করছিলাম, 7.5% করলে কি হয় সেটা দেখাইছি আমরা। হ্যাঁ, 7.5% যারা করে তারা আসলে লস, কোম্পানি লস করবে। তারা 7.5%-এ যারা বিক্রি করে, হ্যাঁ, এটা কিন্তু কোম্পানির লস হয়ে যায়। এটা বোঝে না তাই। উম, তো এই জন্য সেটেলমেন্টটা করলে আপনাকে ভ্যাট দিতে হবে না। আর 15% নিলে আপনার 50%-এর মধ্যে তাও ভ্যাট দিতে হয় না, বা 50% নিচে যে প্রকৃত সংযোজন দিয়ে যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার ধরেন যে এটিটা আরো বেঁচে যাবে, লাভবান হবেন। এইটা হলো 15%-এর একটা ইস্যু। হ্যাঁ, সেটা আমরা কিভাবে, যারা বাণিজ্যিক আমদানিকারক আছে, হ্যাঁ, স্থানীয় পর্যায়ে যারা সেল করে, তাদের আমরা এটা দেখাবো যে 15%টা করলে কি হয়। আর এখানে ইম্পর্টেন্ট কিছু একটা জিনিস অ্যাড করছি, সেটা হলো যে আমি বললাম যে আস্তে আস্তে আমরা অ্যাড করবো সেই জিনিসগুলো। তো ধরেন যে এখানে আহ, তিনটা জিনিস অ্যাড করা আছে, সেটা হলো যে সুদ আর জরিমানাটা যদি হয় তখন আমরা কিভাবে বসাবো এটাতে 9.1-এ। হ্যাঁ, আর যদি কোনো পণ্য যদি ফেরত আসে, ফেরত আসলে কিভাবে করতে হয়, হ্যাঁ, কি ইস্যু করতে হয়, সেই ইস্যুটা কোথায় আমরা 9.1-এ বসাবো। এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করবো এটাতে। এটাতে তিনটা জিনিস ধরেন যে আমি বলছিলাম যে আপনাদের বলছিলাম, যখন আমরা করব আস্তে আস্তে একটা 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 দুটা করে অ্যাড করবো এগুলোতে, হ্যাঁ। ধরেন যে একটা দুটাকে অ্যাড না করলে, একসাথে করলে আপনি বুঝতে পারবেন না যে আসলে মানে গোলপাক খায় যাবে এটাতে। এই জন্য আমরা আস্তে আস্তে শিখবো যে কোন নোট গুলোতে বসে এগুলো, হ্যাঁ, একটা একটা করে শিখবো। ধরেন যে আরো সামনে যখন আমরা আহ আরো যদি উৎপাদনকারী করব, তারপর আপনার সেবা উৎপাদনকারী করব, হ্যাঁ, যখন করব তখন দেখবেন যে উপকরণ এর এর এক ধরনের উপকরণ হচ্ছে, আবার উৎপাদনকারী এক ধরনের উপকরণ। তো এই যে জিনিসগুলো চিনতে হবে যে কোথায় কোনটা গিয়ে উপকরণ হচ্ছে, কোনটা উপকরণ নয়। উৎপাদনকারী ক্ষেত্রে ধরুন যে একটা জিনিস উৎপাদন মানে উপকরণ নয়, কিন্তু আপনি দেখেন যে সেবা উৎপাদনকারী যারা করে তাদের ক্ষেত্রে এটা উপকরণ হয়েছে। তো এই জিনিসগুলো আপনি যদি রেগুলার ক্লাস না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর যদি রেগুলার ক্লাস করেন, আমার বিশ্বাস আপনি যদি ভ্যাটের যদি মানে ডেডিকেটেড হন যে আমি ভ্যাট শিখবো, সেক্ষেত্রে আমার ক্লাসগুলো অন্তপক্ষে যদি করেন আপনি, আমি বিশ্বাস করি যদি মনোযোগ দিয়ে দেখেন এবং যদি পরেও যদি আপনি ভিডিওগুলো দেখেন, যদি শিখার ইচ্ছা থাকে, তাহলে আপনি মানে কেউ আপনাকে আটকাতে পারবে না। এই 9.1 নিয়ে, হ্যাঁ, যে কোনো কোম্পানি আপনি করে দিতে পারবেন। এরকম একটা আমাদের ইয়া করা আছে, হ্যাঁ। যে তারপর আপনার যারা ভ্যাট কনসালটেন্ট আছেন তাদের জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এইভাবেই ম্যাথ গুলো হবে, এই ম্যাথ গুলো যেটা করা হচ্ছে এখানে, যে আমি সমাধান দিয়ে যেটা করাচ্ছি, এইভাবেই আপনাকে ম্যাথ গুলো এই পরীক্ষা হলে এইগুলোই আসে। এই জিনিসগুলোই আসে, আপনাকে সমাপনী জেরি বের করতে বলবে, আপনাকে প্রদীয় আপনার নিট কর বের করতে বলবে, হ্যাঁ, বিশেষ করে সমাপনী জেরি বের করতে বলে যে সমাপনী জেড লাস্ট কত থাকবে। তো এই ধরনের যে 20 মার্কের একটা অঙ্ক থাকবে, তো তখন ধরেন আমরা তো এখানে এখানে ধরেন যে কম কম করে দিচ্ছি, হ্যাঁ, উপকরণ গুলা কম দিচ্ছি, বা আরো যেগুলা মেকানিজম হয় সেই জিনিসগুলো আমি বলছি যে আস্তে আস্তে শিখাবো। তো এই জন্য আজকে আমরা এই ইয়েকে আমরা তিনটা, এর আগে আমরা একটা দিছিলাম, সেটা হলো যে আহ রেন ভ্যাট। রেন ভ্যাটটা কোথায় বসে, সব সময় রেন ভ্যাটটা কে কাটবে আর রেন ভ্যাটটা কোথায় বসাবো, এটা নিয়ে গতকালকে একটা আমাকে একজন ফোন করছে যে রেন ভ্যাট ভার্সেস দেখাবে, ঠিক আছে, যে কোথায় দেখাবে। তো এই যে এখন অনেকেই কিন্তু ভুল ধারণা নিয়ে বসে আছে, হ্যাঁ, যে র্যান ভ্যাটটা নাকি পার্সেস হয়। র্যান ভ্যাটটা কখনোই পার্সেস নয়। এটা আপনি যখন নিবেন, আপনি নিজেই ভাড়া দিবেন। হ্যাঁ, এটা যখন পার্সেস কখন হয়, রিভার্স চার্জ আমরা শিখাবো আপনাদেরকে। রিভার্স চার্জও আহ কিভাবে আসে, হ্যাঁ, রিভার্স চার্জ যখন আপনি ধরেন যে উৎপাদনকারী যখন ইয়া করবেন, তখন রিভার্স চার্জের একটা ফর্মুলা থাকবে। যে রিভার্স চার্জ নিছেন আপনি, যে মানে আমদানি করছেন, সেবা আমদানি করছেন, তখন রিভার্স চার্জের একটা ইস্যু থাকে। তো এই রিভার্স চার্জের ইস্যু গুলো যখন আসবে তখন নতুন একটা জিনিস শিখবেন যে এখানে মেকানিজমটা কি হয়। উনি বললো যে র্যান ভ্যাট নাকি উনি পার্সেসে কোথায় দেখাবে সেটা আমার কাছ থেকে জানতে চাচ্ছিল। তাই আমি ওনাকে বললাম দেখেন, যদি আপনি এটা, র্যান ভ্যাট কখনো পার্সেস হবে না, সব সময় নোট 27-এ দেখাবেন, আর ট্রেজারি জমা হলে ট্রেজারি দিবেন, না হলে সমন্বয় হবে। এই হলো ইস্যু, এখানে কোনো হাত দেওয়ার কোনো ইস্যু নাই। এখানে অনেকে ভুল করে যে আমি আমি টাকা দিচ্ছি, আমি আবার ভিডিএস কাটে ইয়া করে দিব, মানে কম ইয়া দিবে না। এটাকে সরকার বলে দিছে যে আপনি ভাড়া নিলে আপনি নিজেই পেড ক্যারি হবেন, তো নিজেই ভ্যাটটা নিজেই পেড করতে হবে। এটা হলো ভ্যাটের উচ্চ কর্তনের একটা ফর্ম, ঠিক আছে।
তো মোটামুটি সবাই প্রায় মনে হয় অনেকে জয়েন করে ফেলছে। আমরা মেন ইয়েকে যাইতে পারি, হ্যাঁ। আর এখন যদি কারো যদি এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা দু একটা করতে পারেন, যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন আছে আপনার এখানে। হ্যাঁ, বলেন। এখানে হচ্ছে আমি যদি ফাইনাল সেটেলমেন্ট নেই, আমি পারচেজ হুম। দেখাচ্ছি স্ট্যান্ডার্ড পারচেজ নোট 15-তে, এবং 50% মূল্য ঘোষণা নোট দিয়ে 15তে সেটা নোট আমি 15তে কেন দেখাবেন? আমি বলি, আপনি যদি সেটেলমেন্টে যান, আমরা কিন্তু কি শিখাইছি? আমরা কি নোট আমি 15তে দেওয়া শিখাইছি? কোশ্চেনটা বলি একটু হুম। স্যার। আমি সেল দেখাচ্ছিও স্ট্যান্ডার্ড রেটে 15%-এ আর কি। তো আমি যদি 15%, ওইখানে, আচ্ছা। জি, 15% আমি সেল দেখাচ্ছি, ওইখানে আমি হুম। 50% ইনক্রিজ করলে পরে, আর হুম। এইখানে আমার স্ট্যান্ডার্ড রেটে যদি পারচেজ দেখায় এবং এটি সহ, এটা দেখা যায় যে ক্যালকুলেশন করলে এটা কোনো আসে না, কি বলে ভ্যাট এটা, ভ্যাট। আসেন না। আজকে আপনাকে দেখাবো তো, আজকে আপনাকে এটা আমি দেখাবো তো। আচ্ছা 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 আজকের আচ্ছা। ক্লাসটা কিন্তু না, এইটাই। এটা আমি 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 আবার এটা ফাইনাল সেটেলমেন্ট হিসেবে নিতেছি আর কি। তো এটা কি আপনার কাছে কোশ্চেন ছিল যে এটা কি ঠিক আছে কিনা? না, আপনি ফাইন্যান্স সেটেলমেন্টে আপনি ধরেন যে একটা প্রথম সেলটা যদি আপনি ফাইনাল সেটেলমেন্টে না করেন, তাহলে আপনি কিন্তু আর যেতে পারবেন না। আপনি ধরেন যে 15%-এ আপনি করছেন, হ্যাঁ, করার পর এখন মনে করতেছেন যে এটা আমি ফাইনাল সেটেলমেন্টে এখন জি। করব। এটা কিন্তু না হবে না, না। আমি সব এটা আগেও কিন্তু এই যেতে পারবেন না। এই আদেশ জারি হওয়ার আগে থেকে আমি 15% আমি হ্যাঁ, 15% আপনি যখন আপনি ইম্পোর্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি ফাইনাল সেটেলমেন্টে চলে যাবেন। আর আরেকটা বিষয় হলো যে আমার কোম্পানি একবারে সেল হয় না, এটা বারবার ব্যালেন্স থাকে আর কি। দেখা যায় যে একবার ইম্পোর্ট করে আমরা ইনস্টলমেন্টে সেল করি আর কি, তখন ব্যালেন্স থেকেই যায়, সব সময় থাকে। হুম। ব্যালেন্সটা কিভাবে থাকে? ওই ব্যালেন্সটা ক্ষেত্রে ব্যালেন্সটা আপনার কিভাবে থাকে? আমি এখানকার উদাহরণ দিয়ে বলবো যে 300 পিস আনলাম, আমি 100 পিস বিক্রি করতেছি, হুম। আবার 200 পিস ব্যালেন্স রয়ে গেছে, এরপরে আবার হুম। আমি 200 পিস বিক্রি আবার করতেছি, আবার 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 এই 200 পিস আবার নিয়ে আসতেছেন, হ্যাঁ, এই তো ব্যালেন্স। আবার নিয়ে হ্যাঁ, ব্যালেন্স আসতেছি। থাকতেই পারে তো। কেন ব্যালেন্স জি, থাকলে কি সমস্যা হচ্ছে আপনার? না না, সমস্যা ব্যালেন্স না। আমাদের কত? আমার আমি আমার যেভাবে, আমি আমি বলি, আমার ব্যালেন্স আপনি জানেন, আমার ব্যালেন্স হলো 100 কোটির উপরে ব্যালেন্স। তো আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমার তো মানে নিয়ে আসতেছি, আবার ঢুকাচ্ছি, আবার যাচ্ছে, আবার ঢুকাচ্ছি, জি মানে জি। 100 নিচে আর আসতেছে না আমার, বুঝছেন? তো আমার তো আছেই ব্যালেন্স এরকম। তারপরেও না, আমি 4 কোটি এইভাবে টাকা করে আমি নিট প্রোডাক্ট আপনার এক সময় আসবে, বুঝছেন? যখন আপনি বিজনেসটা যখন করবেন না, আপনি বুঝছেন, জি যখন বিজনেসটা যখন করবেন না, দেখবেন যে পুরো একটা দায় চলে আসবে আপনার উপরে। কারণ আপনার নিট ভ্যাট তো আসে, নিট ভ্যাট কি আসে না? না, এখন এই যে 50%-এরই করলে তো এইভাবে ফাইনাল সেটেলমেন্টে আসলে তো আর ইটব্যাক আসে না, আগে আসতো, সেটা আমরা পুরো দিয়ে দিতাম আর কি, ওটা চালান ট্রেজারি করে জমা দিয়ে দিই। আপনার তো তখন আমি বলি না, আপনি যখন ইয়াকে আসবেন, আপনি যখন সেটেলমেন্ট, তখন তো আপনি আর ওই রিবেটও নিতে পারবেন না, সমন্বয় করতে পারবেন না, তখন তো ব্যালেন্স আপনার আর বাড়বে না। জি জি, সেটাই সেটাই হচ্ছে। তখন আর ব্যালেন্স কিন্তু আর বাড়বে না, হ্যাঁ। আর 15% হারে দিলেও আপনি যদি 50% এডিশন দেন, তখন কিন্তু আপনার এখানেও ব্যালেন্স বাড়ার জি, কথা না, কারণ সমান সমান না হয়ে না, যাবে। সেটাই হচ্ছে। আপনার কিন্তু সমান সমান হয়ে যাবে। জি 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 সেটাই হবে তো, হ্যাঁ, এটাই হবে। আর যদি একটু কমে দিতে পারেন, ধরেন 50% না, আপনি যদি একটু জি। কমায় দেন, আমরা প্রকৃত সংযোজন ধরেন যে 40%, তখন দেখবেন যে একটু জমা হতে পারে। কারণ তখন আপনার এটিতে তখন কিন্তু এতগুলো লাগবে না, তখন দেখবেন যে একটু লাভবান হবেন ট্রেডার্স তো, যদি আপনার সংযোজনটা প্রকৃত সংযোজন হয়। জি জি, আমাদের ট্রেডার্স হুম। কিন্তু এখানে হুম, ট্রেডার্স, হ্যাঁ, বুঝতেছি বুঝতেছি তো। চাইলেই দেখা যায় বারবার ডিস্টার্ব করে ফোন, যে এত ব্যালেন্স কেন, স্টকে মাল আছে কিনা, এরকমই করে আসসালামু আর আলাইকুম। ও, আচ্ছা আচ্ছা, না, করবে তো করবে। মাহমুদ ভাই, উনি হয়তো এটা বলতেছেন ঠিক ওয়ালাইকুম আছে, আসসালাম। স্যার আমি স্ট্যান্ডার্ড একটু রেটে পরে প্র্যাকটিস করার ঢুকছিলাম, পর। স্যার একটা হ্যাঁ। প্রশ্ন করতে চাচ্ছি স্যার। সেটা হলো এই যে আপনি যে ভাই, না, কোর্সটা না, নিচ্ছেন, ভাই, ভাই, হ্যাঁ, এটা বললো, এটা বলেন, কে কে যেন বলতে চাইছিল, এটা হ্যাঁ বলেন তো। হ্যাঁ হ্যাঁ, স্যার, মাহবুব ভাই বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ, উনি হয়তো আসসালামু আলাইকুম স্যার। বলতে চাচ্ছিল এটা যে উনি যখন স্ট্যান্ডার্ড রেটে প্র্যাকটিস করে আসতেছে, এখন ওইখানে হুম। ওনার কিছু জেদ থেকে যাচ্ছে। উনি যখন আবার চাচ্ছে হ্যাঁ। যে নতুন যখন ইম্পোর্ট করবে, সেক্ষেত্রে উনি হুম। চাচ্ছে ফাইনাল সেটেলমেন্টে সেল সেল করার জন্য, কিন্তু ওনার প্রিভিয়াস ছিল স্ট্যান্ডার্ড রেটের জেড। নতুন করে ইম্পোর্ট করে উনি ফাইনাল সেটেলমেন্টে যাবে, সেই ক্ষেত্রে জেড গুলো কি করবে?
সেক্ষেত্রে আমি সম্ভবত তো বললাম না, আপনার তো জেড অনেক আমি বলি ওনার তো জেড জেড যদি থেকেই যায় তো আপনি তো জানেনই, আপনার তো রিফান্ডের ব্যবস্থা তো আছে যদি আপনি বিজনেস না করেন। তো আর আপনি যদি 15% পর্যন্ত যেগুলো মাল আছে আপনার সেটা 15% মধ্যে শেষ করেন, নতুন যখন লট আসবে সেই নতুন লটটা থেকেই আপনি 7.5% আপনি সেটেলমেন্টে চলে যান, আর বাকি যেগুলো সেগুলো 15% সেল করেন, কোনো সমস্যা নাই তো। দুইটা দুই ভাবে হবে ওইটাতে। হ্যাঁ, সেক্ষেত্রে মেনটেন একটাতে করতে আপনার হবে কি 15%। হ্যাঁ রেজিস্টারে মেনটেন করতে হবে, হ্যাঁ দুই ভাবে মেনটেন করতে হবে। মেনটেন করতে হবে। ঠিক আছে, তখন ওটা যে শেষ না হওয়া পূর্বে পর্যন্ত পনেরো সেলের পার্সেন্টের রেটে যে পনেরো রেট ছিল পার্সেন্টের স্টকটা সেইটাই আমি বলি। করতে হবে। হ্যাঁ, হ্যাঁ 15% স্টকটা শেষ না হওয়া পর্যন্ত ওটা চালিয়ে যেতে হবে 15%, আর নতুন যেটা আসবে সেই লটটা আলাদা ভাবে ইয়ে করে এটা আপনি সেটেলমেন্টের কাজ করবে। দুইটা হ্যাঁ, যাবে, দুইটা না, এভাবে দুইটা দুই ভাবে করতে যাবে। হবে। ঠিক দুইটা আছে, দুই ভাবে। যেতে পারবে, কোনো সমস্যা নাই তো, দিতে পারবে। হ্যাঁ, এভাবেই। বুঝতে পারছেন ভাইয়া, বুঝতে পারছেন না যে উনি ভালো বুঝছে এটা। হ্যাঁ না স্যার, করছিলেন যেন। হ্যাঁ বলেন। একটু স্যার হ্যাঁ স্যার পরে বলবেন না, অ্যাড হয়েছি স্যার। স্যার বলবেন না, স্যার বলবেন না। আচ্ছা, ঠিক কেউ আছে স্যার স্যার। এখানে রিকোয়েস্ট থাকবে, কেউ স্যার বলবেন না, ভাইয়া বললেই খুশি। এখানে আচ্ছা আবার ভাই, আমি আপনাদের একটু থেকে আরো পরে অ্যাড অনেক হয়েছি তো, বড় লোকজনও আছে আমি এখানে। হ্যাঁ একটু পরে অ্যাড হ্যাঁ বলেন। হয়েছি। আমার একটা প্রশ্ন ছিল, হুম। সেটা হলো এই যে আপনি যে কোর্সটা নিচ্ছেন, এই কোর্সটা কি শুধু এই ম্যাথের উপর নিবেন, না আপনার থিওরিও এখানে থাকবে? আর আহ থিওরি বলতে কোনটা বোঝাচ্ছেন আপনি? থিওরি বলতে কোনটা? আহ আহ, ধারাবিধি যেগুলো, আর ভ্যাটের ধারাবিধি। আইন বিধি এগুলো থাকবে, না শুধু ম্যাথ থাকবে, শুধু ম্যাথের উপর থাকবে, ক্লাসটা? এটা পরে ভাইয়া। আমি আমি আগে 20টা আমি বলছিলাম যে 20টা 9.1টা শিখাবো। হ্যাঁ আচ্ছা এটা আমরা আচ্ছা শিখাবো বলতে আমরা এখানে ডিসকাস করবো, অন্য কিছু না। আমরা এখানে আচ্ছা। ডিসকাস করবো, হ্যাঁ এখানে শিখানোর কোনো কিছু নাই মানে যে আমি এখনো হচ্ছে মাস্টার যে হইনি আমরা যে এক শিখাবো। বিষয়ের অভিজ্ঞতা এই প্ল্যাটফর্ম থেকে সবাই সবার সাথে শেয়ার করব, এবং এটা যেন কন্টিনিউয়াস প্রসেসই থাকে। হ্যাঁ এটা শেষ আচ্ছা, করার পরে সেক্ষেত্রে কি আমার কনসালটেন্ট পরীক্ষার পরে আমি বলি কনসালটেন্ট পরীক্ষা যদি হয়ে যায় এরপরে আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করাবো, সেটা হলো এখানে একদম ধারাবিধি আলোচনা করা হবে। হ্যাঁ একদম ধারাবিধি সহকারে। আর ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ধরেন যে ভিডিএস, আমি এর পরে ভিডিএস, তারপর আপনার উপকরণ রেয়াত, হ্যাঁ এগুলোর উপরে ইয়ে থাকবে, ক্লাস থাকবে একদম এ টু আর জেড। ম্যাথ গুলা, আর ম্যাথ গুলা কি এই যে একবারে মনে করেন যে আপনার আইভাস সিস্টেমে কিভাবে ইনপুট হয় সেভাবে করবেন, না এমনি আপনি এক্সেলে বা ইয়াতে করবেন? আমরা এখানে যে ম্যাথ গুলো এখানে করাচ্ছি, ম্যাথের সমাধানটা করব। হ্যাঁ এই কনসালটেন্ট পরীক্ষার জন্য যেটা সমাধানটা হবে এটা জি থাকবে। এটার সাথে আপনার 9.1টা, হ্যাঁ আমরা এক্সেল এর 9.1টা আমরা দেখাবো যে কিভাবে পূরণ। এক্সেল বলতে আপনি অনলাইন যেটা যেভাবে পূরণ করবেন সেটাই আমরা এখানে দেখাবো। ঠিক আছে, যেটা জি আপনার জি। একবার সাব ফর্মে, কোথায় সাব ফর্মে পূরণ হবে, হ্যাঁ সাব ফর্মটা কিভাবে পূরণ হবে, সেখান থেকে কিভাবে অটো চলে আসবে আপনার ওইখানে, এগুলো আমরা দেখাবো এখানে। ঠিক আছে, জি আপনি জি জি। যারা অনলাইনে যারা রিটার্ন তৈরি করে তারা সবাই বোঝে এটা, এবং যারা বোঝে না তাদের জন্য সুবিধা, তারা দেখতে পাবে যে কোথায় এই যে অনেক জিনিস আছে, যেমন সুদ জরিমানাটা অনেকে এখানে জানে না, অনেকে জানে না যে সুদটা কোথায় বসাতে হয়, জরিমানাটা কোথায় বসাতে হয়। ঠিক আছে, জি ক্রেডিট জি জি। নোট যদি আসে, মাল যদি ফেরত আসে কোন নোটটা করতে হয়, ডেবিট নোটটা ক্রেডিট নোট, এটা অনেকেই জানে না, এখানে আছে অনেকেই আছে। কিন্তু যারা জানে তারা আরো রিভাইজ হচ্ছে। হ্যাঁ আমরা শিখতেছি যে আমরা ধরেন যে এই যে ভাই একটা ইয়া করলো যে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে এই যে একটা কথা বলতেছি আমি, উনি কিন্তু ইন্টারফেয়ার করছে যে ভাইয়া মনে হয় এটা উনি এইটা বলতেছে, তাহলে এই যে জিনিসটা আমরা কিন্তু শিখতে আসছি এখানে। ঠিক আছে, তো ওই যে ভাইয়াটা বলছেন ওনাকে থ্যাংক ইউ, যে এরকম করবেন যে আমার আমার কথার মাঝে ধরেন যে আমি বোঝাতে পারতেছি না ওনাকে, কেউ যদি ভালো বোঝেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ইন্টারফেয়ার করবেন যে ভাই আমি একটু বলি এটাতে। কারণ অনেকেই কাজ করে, আমি তো ধরেন যে আমি আহ, উৎপাদনের প্রতিষ্ঠানে আছি, আমার ধরেন যে অনেক আছে কিন্তু বাট এমন কিছু আছে সেটা আমি করিনি, পড়াশোনা করে শিখ। যারা প্র্যাকটিক্যাল করছে এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু মেন জিনিস হলো যারা প্র্যাকটিক্যাল করছে তারা কথা বলবেন। যারা প্র্যাকটিক্যাল একটা জিনিস মানে প্রশ্ন করছে, তো প্র্যাকটিক্যাল আপনি করেন এইটা, তাহলে আপনি বললে কি হবে, জিনিসটা আরো সলিড হয়ে যাবে এখানে। ঠিক আছে, এটা আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকলো কিন্তু এটা, আচ্ছা, মাহবুব ভাই, যে আমাদের এই কেউ প্রশ্ন গ্রুপটা করছে আপনি ধরেন যে একটু প্রশ্ন ইউজ করছে। করা হুম। আপনাদের দিকে হ্যাঁ হ্যাঁ গ্রুপটা। হ্যাঁ হ্যাঁ আমাদের কিন্তু গ্রুপটা কিন্তু এই জন্যই কিন্তু এখানে আমরা যদি ক্রিয়েট করছি। হ্যাঁ আর এই রিকোয়েস্ট থাকলেও অনেকে এই যে অনেকে এখানে অ্যাড করতেছে, হ্যাঁ ধরেন যে আছে অনেকে লোকজন আছে এখানে কিন্তু কনসালটেন্ট পাস করতেই পারেন, উনি ম্যাথের ক্লাস করাচ্ছে টাকা দিয়ে, বুঝছেন? এই জিনিসটা একদম অপছন্দনীয়। আপনি ভাই, আপনি এত বড় মাস্টার হন নাই ম্যাথের যে আপনি ভ্যাট কনসাল পরীক্ষা না পাশ করে আপনি শেখানোর জন্য আপনি কেবল প্রস্তুত হয়ে গেছেন ভ্যাট কনসাল পরীক্ষা শিখাবেন। কথা বুঝছেন? আমি আল্লাহর মধ্যে এটা যতটুকু ম্যাথ আমি কিন্তু ম্যাথের স্টুডেন্ট, আমি ম্যাথ ম্যাথ যেভাবে আমি ফরমেট শিখছি বা ইয়া করছি আমি কিন্তু আমি করতে পারতাম পছন্দ এটা। করতে হুম। তো গ্রুপ আমার আমার গ্রুপটা আমি তৈরি করছি একদম প্রফেশনালদের জন্য, এবং এখানে কোনো এই যে লেনদেন বা ইয়ে করার জন্য নয়। এখানে আমরা ওইভাবে অ্যাড যারা দিচ্ছেন ভাই, এটা রিকোয়েস্ট থাকলো
যে আপনারা বাজে কোনো জিনিস আমাদের এই গ্রুপে দিবেন না। আমি চাচ্ছি না কাউকে আমি রিমুভ করি এখান থেকে। হ্যাঁ, আমি কখনোই চাইবো না কেউ রিমুভ হোক এখান থেকে। তো কাজেই এমন কোনো কিছু দিয়ে না, সবাই বিরক্ত হচ্ছে। আমি দেখলাম তো একটা জিনিস দিচ্ছে, দেখেন সবাই কিন্তু লিখতেছে। ঠিক আছে, এইগুলো জিনিস আমার তো দরকার নেই এখানে, তাই না? তো এই জন্য অবশ্যই। সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ওইভাবে ইয়ে করবেন, সবাই একটু সহযোগিতা করবেন। না, যে কোনো জিনিস একটু সহযোগিতা করলে আমাদের চ্যারিটি কিন্তু এখানে হিসেবে শিখতে আসছে, দেখলে এখানে ভালো কোনো আমরা হয় ইয়ে করতেছি আমাদের, না। চ্যারিটি মাহবুব হিসেবে ভাই, জি জি জি। দেখলে ভালো হয়, কমার্শিয়াল হিসেবে না আর কি। আপনি এই জানুয়ারি প্ল্যাটফর্ম তো মাসে চ্যারিটি ম্যাচটা বেস একটু না। করান হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি এইটাই দেখতে এইটাই চাই এইটাই বুঝছেন। এইটাই 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 ভাইয়া। আমার শোনেন, আমরা এই যে আমি তো ধরেন যে আমি আগুল খের গ্রুপে 10 বছর এখানে ধরেন যে ব্যাটের কাজ করি। তো আমি আমার চেষ্টায় আমি কিন্তু এত দূর উঠে আসছি। হ্যাঁ, আমার মতো কিন্তু এখানে হ্যাঁ, কেউ কিন্তু এভাবে ইয়ে করতে তো পারে নাই। আপনি তো আমার ম্যাথমেটিক্সের এখানে অনেক স্টুডেন্ট অফার ছিলেন। আসতেছে। এখন ধরেন যে আমি হ্যাঁ লিঙ্কডইনে যে লেখালেখি করি, দেখ লিঙ্কডইন লিঙ্কডইন কিন্তু প্ল্যাটফর্মটা কিন্তু এত বড় একটা প্ল্যাটফর্ম। তো এখানে কিন্তু হ্যাঁ আল্লাহর রহমতে কিন্তু দেখেন আমাদের নামগুলো কিরকম হয়েছে আপনারা দেখতেছেন কিন্তু। কিন্তু এখান থেকে দেখেন যে আমি কিন্তু অনেক কনসালটেন্সির অলরেডি ইয়ে পাইতেছি। কিন্তু আমি বলছি যে ভাই আমি কনসালটেন্সি করতে পারবো না, কারণ আমার কোম্পানি আছে, মানে আমি কোম্পানিতে জব করি এখানে। আমি এটা করতে পারবো, বাট এটা করতে পারি যে আমরা যে গ্রুপ করছি, আপনার যদি কোনো হেল্প লাগে আমি পার্সোনালিও হেল্প করতে পারবো। যে আপনাকে ফোনে আমি হেল্প করে দিই, আপনার সমস্যা আছে আপনি ফোন করেন আমাকে, আমি আপনাকে দেখে দেবো। 9.1 কোনো সমস্যা হলে আমাকে দেখান, আমি দেখে দেবো। কিন্তু ভাই এখনো কনসালটেন্সি এত বড় আমি এখনো হইনি। তো আমি এটা এখনো করতে যাচ্ছি না, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে আমার যতটুকু আমার জ্ঞান আছে বা আমি অর্জন করছি এতটুকু সবার মাঝে বিলিয়ে দিব। যদি আপনারা নিতে পারেন বা আমি আপনাদের কাছ থেকে শিখবো, যে আপনারা আমার থেকে অনেক ভালো ভালো এখানে পার্টিসিপেট আছেন, যারা এখানে মানে মানে প্রশ্ন করে বা ভুল ধরার জন্য নয়, এখানে কেউ কাউকে ভুল ধরার জন্য নয়। একজন বোঝে নাই আমরা সবাই মিলে বুঝাই দেবো ওকে। একে ঠিক অপরের আছে, সিস্টেমটা এরকম। সহযোগিতা একজন বোঝেন নাই প্রশ্ন করবে, আমরা সবাই মিলাই দেবো। আমি পাচ্ছি না আরেকজন বলবে, বা আরেকজন বলবে যে ভাই আমি এটা প্র্যাকটিক্যাল করি, তখন সে বললে অনেক ভালো হবে, বুঝছেন? এই জিনিসটা সবসময় মাথায় রাখেন। ভ্যাট কিন্তু ছোটখাটো জিনিস নয়, বুঝছেন? ভ্যাট কিন্তু ছোটখাটো জিনিস নয়, অনেক ভাস্ট। একটা বিশাল বিষয়। এটা ভাষাগুলো পড়লে আপনারা বললাম তো ভ্যাটের যে ভাষাগুলো এগুলা ওই যে পড়তে গেলে বিরক্ত ধরে যাবে, কেউ পড়বে না, এই জন্য পড়ে না। তো বুঝছেন, এখানে অনেক ছেলেপেলে আছে যারা ভ্যাটে কাজ করতেছে, আপনি ধরেন যে লিডিং পর্যায়ে কাজ করতেছে, অনেক কিছু জানে না। কারণ কি, উনি বই পড়ে না বা দেখে না। হ্যাঁ, হুট করে একটা প্রশ্ন করতেছে, যেমন যে হাসি বেরোয়, অনেক কিছু প্রশ্ন করে একদম হাসি বেরোয়, বুঝছেন? মানে আমরা বসে আছি এখানে ওনাকে উত্তর দেওয়ার জন্যই বসে আছি, যে বাবা তুমি একটু এই ইয়া করো না, বইটা ঘেটে একটু বের করে দেখলেও তো পারে এই জিনিসটা। ছোট্ট একটা জিনিস, বইটা দেখলে কিন্তু পারে, ওখানে কিন্তু এমন বোঝার কিছু নাই। এই ধরনের প্রশ্ন করে, বুঝছেন? তো যাক, আমরা সেখান থেকে এখানে গ্রুপে প্রশ্ন করলেও কেউ যদি জানেন ভালো সুন্দরভাবে উত্তর দিবে না, কাকে মানে ইয়ে করার দরকার নেই, কাকে আপনি ছোট ভাবার দরকার নেই বা ছোট করারও দরকার নেই। হ্যাঁ, তো আপনি পারলে আপনি উত্তর দেবেন, নাহলে চুপ মারে যাবেন। এত আমি কিন্তু আমি লেখার সময় পাই না, বাট আমি কিন্তু যদি সময় পাই সাথে সাথে কল দিয়ে ওনাকে আমি বুঝাই দিই। এরকম কিন্তু কাজ করি আমি, সাথে সাথে কল দিচ্ছি ওনাকে দিয়ে, আমি বলি ভাই এটা কি সমস্যা বলেন আপনি। বলার পরে আমি কিন্তু ওনাকে মানে সরাসরি ফোন করে আমি বুঝাই দিচ্ছি, উনি কিন্তু খুশি হচ্ছে। আপনারা দেখছেন মনে গ্রুপে যে এই কাজটা কিন্তু করা হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য হ্যাঁ পার্সোনাল আপনারাও কিন্তু আপনারাও শিখবেন, প্রশ্ন উত্তর দিলে আপনারাও শিখবেন, ঠিক আছে? আমার চেষ্টাটা যতদূর আছে আমি করব ভাই, আপনারা হেল্প করলে তাহলে এটা প্ল্যাটফর্মটা আমাদের দাঁড় হয়ে যাবে। ঠিক আছে, অন্যান্য গ্রুপ যতই গ্রুপ থাকে, আমরা আমাদের কথা হলো যে আমাদের গ্রুপটা যেন একদম এরকম স্ট্যান্ডার্ড হয়। অন্য কোনো গ্রুপে কিন্তু এরকম করে না, কথা বুঝছেন? সেই রকম আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করাবো। এটা বললাম তো, আমরা রোব স্যারের সম্মানার্থে আমরা এই কাজগুলো করতেছি। রোব স্যারও চাইতেছে যে সবার মাঝে এই জিনিসগুলো একদম সবাই জানুক, ভ্যাটটা সবাই জানুক। উনি 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 এত বয়সে যে মানে যেভাবে কাজ করে, আমি তো কাজ থেকে দেখছি ওনাকে যে মানে যেভাবে ইয়া করতেছিল। তো এই যে জিনিসগুলো আমরা চেষ্টা করবো স্যারের সম্মানের থেকেই আমরা এই কাজগুলো করব। যারা আছেন, এক্সপার্ট যারা আছেন তারা সহযোগিতা করবেন আমাকে, হ্যাঁ তাহলেই হবে, কোনো সমস্যা নেই। আরো যদি যদি মনে করেন যে আর কিছু জানতে হবে বা জানার বিষয়, যে এই ভাইয়া এই ক্লাসটা করলে আমরা করালে মানে ভালো হতো, সেটার উপরে আমরা ক্লাস করাবো, সমস্যা নেই। ওইটার উপর আমরা চেষ্টা করবো। হ্যাঁ, আমি কিন্তু ভাই অনেক ব্যস্ত থাকি, তারপরে এত যে বই ঘাটি, আপনি আমার অফিসারটা দেখে তো অবাক হয়ে যায় যে স্যার এত পারেন কেমন আপনি। এই যে বই ঘেটে আপনি যে একটা ধরেন যে একটা যদি আমি প্রেজেন্টেশন রেডি করি, সময় কিন্তু কম লাগে না, অনেক সময় লাগে একটা প্রেজেন্টেশন রেডি করতে, আপনার অনেক সময় লাগে। এই যে লিঙ্কডইনে একটা পোস্ট দিলে, সময় লিঙ্কডইনে লাগে। কি আজে বাজে পোস্ট দেওয়া যাবে? বুঝেন নাই? তো এই জন্য লিঙ্কডইনে যেন পোস্ট দিই, আমি অনেক মানে বই ঘাইটা দেখে যেটা সহজ বা কিভাবে সহজ ভাষায় দেওয়া যায় সবাই যেন বুঝতে পারে। আমি বুঝলে তো হবে না, তাহলে তো প্রেজেন্টেশন দিয়ে তো লাভ নেই, তাই না? ওই জিনিসটা তো আমি যেহেতু করাচ্ছি না, তো ওইখানে আমি এমন ভাবে দিই যেন সবাই পড়ে যেন বুঝতে পারে। এই যে সিস্টেমটা সেদিন এরকম। চুক্তিভিত্তিক উৎপাদকের বিষয়ে আমি একটা লিখছি, 1.5 ঘন্টা যাবত চিন্তা ভাবনা ঘুরে বই ঘেটে এরপর লিখছি। হ্যাঁ, এই তো, তাহলে বোঝেন
অনেক কষ্ট হয়, বুঝছেন? এগুলো কিন্তু মানে আমরা যে মনে করা যায় যে হুট করে বুঝি কোথা থেকে পাইছি আমরা দিয়ে দিছি, এরকম মনে করে, বুঝছেন? অনেকে মনে করে, কিন্তু না। এটা কখনো আপনি দেখবেন, বই ঘাটে দেখবেন, আমার যে ভাষা আমি যেটা লিখি, হ্যাঁ, কোথাও পাবেন না আপনি, কিন্তু এরকম ভাইয়া ইয়া আপনার তো, কোথাও পাবেন না। ভাইয়া কিন্তু আপনার লিঙ্কডইন কিন্তু কপি করে সেম কপি পেস্ট করতেছে, নজরে পড়ছে আর কি, আমি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, করতেছে করতেছে, হ্যাঁ অনেক করতেছে আছে এরকম করতেছে, এটা ভাই এটা মানে। কিন্তু, এটা হলো বেয়াদবি, বেয়াদবি, হ্যাঁ, এটা হলো বেয়াদবি। আচ্ছা, হোক, তাদের সমস্যা নাই, দেখা তাদের যাক। সুবুদ্ধির ঠিক আছে, সুবুদ্ধির উদয় হোক। হ্যাঁ, উদয় উদয় হোক, উদয় হোক। হ্যাঁ সেটাই। যাক, আমরা 45 জনের মতো জয়েন করছি। আমরা শুরু করি, হ্যাঁ। তো আমরা অলরেডি দুইটা আমাদের 9.1 এর আমরা শিখে ফেলছি। যদি কারো সমস্যা থাকে পার্সোনালি ফোন করবেন, করে জানিয়ে নেবেন, আরো সুন্দর করে বুঝিয়ে দেবো। যদি কারো একান্তই প্রবলেম হয়, হ্যাঁ, জানতেই হবে বা এরকম হয়, তাহলে আপনার ফোন দিবেন আমাকে, আমি সুন্দর করে আমি বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে আমরা এখন ধরবো যে আমরা 7.5%-এর দুটো জিনিস শিখে আসছি। 7.5% হারে আমরা ভ্যাট দিলে আমরা এটিটা সমন্বয় করতে পারবো, কিন্তু রিবেট পাবো না এইটা। আর সেটেলমেন্ট গেলে কোনোটাই পাবো না। দেখছি যে সেটেলমেন্ট গেলে কোনোটাই পাবো না, কিন্তু ভ্যাটও দেওয়া লাগবে না। ঠিক আছে, কিন্তু 7.5% যখন দিতে গেছি তখন দেখবেন যে আপনার এক্সট্রা ভ্যাটও দেওয়া লাগতেছে। তার মানে 7.5% ক্ষতিকর একটা জিনিস, হ্যাঁ। আর আর 15%-এ যখন আমি আসবো, আমদানিকারক 15%-এর রেয়াতের ইস্যু নিয়ে যখন আসবো, যখন ধরেন যে 50% দিল বা 55% দিল, যাই হোক, তার প্রকৃত সংযোজন, হ্যাঁ, 50% দিলেও কোনো সমস্যা নেই। তার যদি 50% সংযোজন হয়, সে 50%ও দিতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা অঙ্কটা একটু পড়ে নিই, হ্যাঁ। দেখেন এখানে কি কি জিনিস আছে, আমরা এটা একটা জেনে নেবো আগে, হ্যাঁ। এই রাফি এন্টারপ্রাইজ আমদানিকারক হিসেবে নিবন্ধিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান ইলেকট্রিক কেটলি আমদানি করে স্থানীয় বাজার সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানটি আহ, এটা হলো ডিসেম্বর জানুয়ারি কর মেয়াদে মোট এত টাকা ইলেকট্রিক কেটলি আমদানি করেছে, হ্যাঁ। তো আমদানি পর্যায়ে 15% ভ্যাট, এটা অবশ্যই সবাই জানেন কিন্তু। আর 7.5% আর আগাম কর, এটা কিন্তু সবসময় বলছি যে এটা কিন্তু ইয়ে আসবে, আপনার ঠিক জন্য আসবে। আর স্থানীয় বাজারে মূল্য সংযোজনের প্রতি 50%। ঠিক আছে, তো জানুয়ারি 26 কর মেয়াদে প্রতিষ্ঠানটি 300টি বিক্রয় চালান মাধ্যমে সে 12 লাখ টাকার 12 লাখ টাকা পণ্য সরবরাহ করেন, যার উপরে 15% ভ্যাট এই মূসক প্রযোজ্য। এখানে লেখা আছে, দেখেন, যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ডিসেম্বর 25 কয় মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখানে কিন্তু ক্যালকুলেশন আছে, হ্যাঁ, এই জন্য দিছি এটা কিন্তু। এই জন্য এগুলো সবসময় মাথায় রাখবেন। তো এখানে এই যে রেকর্ড হচ্ছে তো ভাই, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। আর রেকর্ড 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 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। হুম। তো এইখানে দেখেন যে এই যে এখানে 1 লাখ টাকা, দেখেন যে 1 লাখ টাকার মূসক ফাঁকির একটি চূড়ান্ত দাবিনামা সংসদ কমিটি থেকে জারি করা হয়েছে। প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ তা মেনে নিয়ে অপরিশোধিত মূসক বাবদ 1 লাখ টাকা এবং অপরিশোধিত মূসকের উপর সুদ বাবদ 5,000 টাকা সহ মোট 1,05,000 টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা করছে। ঠিক আছে, তার হলো এই যে সুদটা কেমন করে আসছে, এটা 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 বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। সুদ যে এই যে আপনারা জানেন, মানে সরল সুদ 1%, এটা 127 ধারাতে আছে কিন্তু, হ্যাঁ। সুন্দর করে লেখা আছে যে আপনি যদি পেড না করেন, কোনো মূসক যদি পেড না করেন, আপনি এটার উপরে সুদ দিয়ে পেড করতে হবে কিন্তু। ঠিক ভাইয়া আছে, আর ওরা ভাইয়া ধরার আগে, সুদের সুদের পার্সেন্টেজটা যে 1% হয়, আমরা পার্সেন্টেজের হুম, ক্ষেত্রে সাধারণত বুঝি যে পার্সেন্টেজটা 1 বছরের জন্য, কিন্তু আমরা ম্যাথের ক্ষেত্রে দেখলাম যে সুদের পার্সেন্টেজটা যখন 1% হয়, এটা দেখলাম যে মান্থলি 1% বোঝা যাচ্ছে। এটা একটু মান্থলি নাম, ক্লিয়ার এটা আমি করবেন? বলি, আমি বলি এখানে সরল সুদ বলতে, ষান্মাসিক। এখানে আপনার এখানে আমি বলি, এখানে সরল সুদ বলতে আপনাকে মান্থলি ধরতে হবে, হ্যাঁ। এটা হলো যে সরল সুদ বলতে আপনাকে মান্থলি ধরতে হবে, যে 1 মাসের সুদ, যেহেতু কর আমাদের কর মেয়াদ কত, 1 মাস, একমাস। ইংরেজি এক এক মাস মাস হ্যাঁ, ইংরেজি 1 মাস, সেই হিসাবে আপনাকে এই 1 মাস হিসাব করে ধরতে হবে সরল সুদ বলতে 1 মাসের। ঠিক আছে, যেহেতু আমরা হ্যাঁ, কর মেয়াদে হিসাব করি, আমরা এই কর মেয়াদের জন্য এখানে 1 মাস মাস হিসাবে হিসাব করা হয়। ঠিক আছে, জি। সেক্ষেত্রে আপনি 1 মাস করে হিসাব করে ধরতে হবে। তো এখানে আমরা 5 মাস ছিল, হ্যাঁ। এই যে 1% হলে দেখেন, এই যে আপনার কিন্তু 1% করে হলে 1,000, 5 মাসে এই যে 5,000 আসছে। কথা বুঝছেন? হ্যাঁ, বুঝতে এখানে কে পারছি। বোঝেন নাই বলেন তো?
আচ্ছা ভাই, কে বোঝেন আমি নাই? একটা একটা প্রশ্ন করতাম। জি। হুম হুম হুম। আচ্ছা ভাই, এখানে ধরেন আমরা ধরেন 15 তারিখ পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার টাইম থাকে। ধরেন আমি কথা কথা 25 তারিখ দিলাম, তাহলে সেই ক্ষেত্রে কি আমার এই পুরো 1 মাসের সুদ হবে এক না এই মাসে দশ ধরতে হবে। দিনের হবে ভাই? এক এক এটা না না, এটা এক মাসেরই হবে। আচ্ছা, তো আমার তো এটা 15 আপনাকে তারিখ এক মাসে পর্যন্ত ধরে এবার দিতে ধরেন হবে সুদ আপনি, ছাড়া, মানে না বিনা না, আমি বলি জরিমানায়। আমি বলি আপনার এইখানে হলো সিস্টেম হলো যে আপনার একদিন পার হলেই এটাকে মাস ধরা হচ্ছে। ঠিক আছে, যেহেতু কর আচ্ছা মেয়াদ, কর মেয়াদের হিসাব আচ্ছা করা হয় এখানে। হ্যাঁ, সরল সুদ মানে কর মেয়াদ। আপনি একদিন পার হলে এক মাস ধরতে হবে, দিনের হিসাব আসবে আচ্ছা, না মানে এখানে। দিনের দিনের হিসাব হবে না, না? না না না, দিনের হিসাবে এখানে করা যাবে না। আপনি এক মাস পার হলে ওরা কর মেয়াদ ধরে নেয়। আপনার ওখানে কি হিসাবে ধরে নেয়, আপনি যখনই আপনি ইয়া হবেন, যে জরিমানা যখন হয়, হ্যাঁ, তখন কিন্তু আপনি ওই মাস পার হওয়া মাত্র এক মাসে জরিমানা ধরে ফেলে। কথা জি জি, বুঝছেন? হ্যাঁ। যে আপনি যদি রিটার্ন জি না জি দেন, জি। আপনি রিটার্ন যদি না দেন, তাহলে ধরেন যে আপনি কোন মাস ধরে, আপনি ধরেন যে আজকে এই রিটার্ন দেন নাই, পরের মাসে সুদ ধরে ফেলছে, আপনি 7 দিনের মধ্যে দিয়ে দিচ্ছেন, তাই বলে কি ওটা ধরবে না? ধরছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে আছে, ভাই, মাস ধন্যবাদ। পার হওয়া মাত্র, এই জন্য এটা কর মেয়াদের হিসাব করা হয়, তো এই জন্য। ঠিক আছে, এটা হলো এই যে এরা মানে নেওয়ার পরে এরা জমা করে দিচ্ছে, হ্যাঁ, সুদ সুদ জরিমানা সহকারে, হ্যাঁ, একদম। মানে জরিমানা, এখানে জরিমানা বলতে ওই যে যেটা অপরিশোধিত সুদ, হ্যাঁ, জরিমানা না এটা। এটা অপরিশোধিত সুদের সাথে সুদ, মানে এই যেটা কি বলো, মুসের সাথে সুদটা আসছে, এখানে জরিমানাটা করেনি। ঠিক আছে, এখানে জরিমানা কিন্তু করলে করতে পারতো, কিন্তু জরিমানাটা করা হয়নি, জরিমানাটাও শিখাবো। তো এইখানে এটা গেল। তো তারপরে লেখা আছে যে পূর্ববর্তী কর মেয়াদে, অর্থাৎ ডিসেম্বর 25 কর মেয়াদে প্রতিষ্ঠানটি একটি কর চালানোর মধ্যে সিস্টেমের মাধ্যমে 10টি ইলেকট্রিক কেটলি সরবরাহ করেছিলেন, যার মূসক আরোপযোগ্য মূল্য ছিল 20,000 টাকা এবং 15% মূসক পরিমাণ ছিল 3,000 টাকা। কিন্তু পরবর্তী জানুয়ারি 26 কর মেয়াদে ক্রেতা 2টি কেটলি মনে করেন যে ফেরত দিয়েছেন। ফলে আলোচ্য প্রতিষ্ঠানটি ক্রেতাকে কেটলির মূসক আরোপযোগ্য মূল্য 4,000 টাকা এবং মূসক বাবদ 6,000 টাকা সহ মোট এত টাকা ফেরত দিয়েছেন। ঠিক আছে, ফেরত দিয়ে দিছে। এটা এটা হলো ফেরত দেওয়া মানে কি, আপনি কেউ বলতে পারবে? এটা কেউ যদি কোনো জিনিস যদি ফেরত আসে, তখন আপনাকে কি নোট করতে হয়? কেউ বলতে ক্রেডিট পারবেন? নোট করতে হবে। 6.7। হ্যাঁ, যখন আপনার ফেরত ক্রেডিট নোট। আসবে তখন আপনাকে ক্রেডিট নোট করে ফেলতে হবে। 6.7। ঠিক আছে, হ্যাঁ, ক্রেডিট নোট করলেই আপনার সরকার আপনাকে ধরবে, তখন আপনাকে হিসাব দেওয়া লাগবে, বুঝছেন? ক্রেডিট নোট করা মানে আপনাকে হিসাব দিতে হবে। ক্রেডিট নোট মানে কি বলেন? ব্যালেন্স কমবে না বাড়বে? ব্যালেন্স কে বলতে পারবেন? কাছে আসবে। ব্যালেন্স কমবে। ব্যালেন্স কমবে বাড়বে, কমবে ব্যালেন্স বাড়বে না কমে যাবে? কমে যাবে। ব্যালেন্স আমরা বাড়বে। ডিক্রিজিং ব্যালেন্স করবো, কমবে। ডিক্রিজিং ব্যালেন্স করবো, এটা কমবে। কমতে এটা থাকবে। কমবে। কমে কেমনে যাবে? কমে কেমনে যাবে না? আমি ব্যালেন্স ক্রেডিট নোট করছি। রাশকারী আমি সরকার। না, সরকারের কাছ থেকে যে, পাবো। হ্যাঁ, যে আপনি সরকারের কাছে পাওয়া মানে কি আপনার ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। ব্যালেন্স বাড়বে বাড়বে। আমার ব্যালেন্স বাড়বে। সরকারের ব্যালেন্স হ্যাঁ, বাড়বে, ব্যালেন্সটা আমার ব্যালেন্স বাড়বে ব্যালেন্স কোথায় আছে। কমবে? বাবু হ্যাঁ, ভাই কোথায় ব্যালেন্সটা কমবে? সরকারের প্রদয়ে কমবে। কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। প্রদয়ে কমে যাবে, ব্যালেন্সটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। কারণ আমার এখানে কি, আমি 600 টাকা ধরেন যে আমি আগে দিছিলাম, ভ্যাটটা দিছিলাম, আমার ওখান থেকে কমে গেছিল, তা আবার ভ্যাটটা আমি ফেরত নিচ্ছি। তা ফেরত নেওয়া মানে আপনার কি হবে, ব্যালেন্সটা বেড়ে যাবে আমার। ঠিক আছে, আর প্রদেয়টা কি হবে, কমে যাবে। হুম। ঠিক আছে, এটা কিন্তু রাশকারী মাথায় রাখেন, সমন্বয়। এটা কিন্তু শিখতে পারেন। ডেবিট, হ্যাঁ, হ্রাসকারী সমন্বয়। আর ডেবিট নোট আপনার বৃদ্ধিকারী সমন্বয়। ডেবিট নোট করা বৃদ্ধিকারী মানে সমন্বয়। কোম্পানি, এটা হলো মানে আপনার ট্যাক্স সরকারের পাওয়া, লায়াবিলিটি কমে যাবে, সরকার তাই তো? খুশি। হুম। জি জি জি, যে ট্যাক্স লায়াবিলিটি কমে যাবে, তাই তো? ট্যাক্স লাইবিলিটি কমে যাবে। জি, ট্যাক্স লাইবিলিটি কমে যাবে, আপনার ব্যালেন্সটা বেড়ে যাবে। এই ক্রেডিট নোটের ইস্যু হলো এটা। হ্যাঁ, যেহেতু আপনি মুসুকটা ফেরত নিচ্ছেন, ফেরত নেওয়া মানে আপনার ভ্যাটটা যোগ হয়ে যাবে, তো আপনার ভ্যাটটা যোগ হওয়া মানে আমার ব্যালেন্স বেড়ে যাবে, আর ওইখান থেকে ট্যাক্স লাইবিলিটিটা আপনার কমে যাবে। ঠিক আছে, সবাই বুঝছেন? আমি হ্যাঁ, বুঝছি ভাই। অনুরোধ করব, বাংলাগুলোর যদি কনভার্সন বলে দেন, আসলে আমি বাংলা খুব একটা অভ্যস্ত না, তোমার বুঝতে সমস্যা হয়। যদি বুঝি না, বুঝি না, কনভার্সেশন বুঝি গুলো নাই। বলে দেন, মানে বাংলার পাশাপাশি যদি ইংলিশটাও একটু সাথে সাথে বলে দেন, আমাদের জন্য একটু ও বুঝতে আপু, আমি সুবিধা সরি, হয়। আমি ইংলিশ এত জানি না তো। আমি তো না, জানার বাংলাদেশ বিষয় না, বেশি ইয়ে মানে করি তো। প্রচলিত হ্যাঁ, প্রচলিত প্রচলিত যে ইংলিশ, ভাষাটা, আচ্ছা ঠিক আছে। যেহেতু যেগুলো বলা হয় ওটা বলে অভ্যস্ত তো, এই বইয়ের বুকিশ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ হ্যাঁ বেশি হ্যাঁ, বলে তো বুঝতে পারছি, বুঝতে অসুবিধা পারছি। হয়। আমরা কি করি, আপনি মনে হয় অসুবিধা হয়। পড়াশোনা কোথায় করতেছেন, না জব করেন কোথায়? আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি, পাকিস্তানি কোম্পানিতে আছি। আচ্ছা আর আচ্ছা, ঠিক আছে। আমরা ওই যে ভ্যাটে জব করতে যাই, কি বাংলাদেশে হচ্ছে জানেন, আমরা কিন্তু
হ্যাঁ, বুঝতে পারছি আপনার ওই ওখানে তো ইংলিশে সব পড়ায় তো আপনাদেরকে, এই জন্য হ্যাঁ আপনার হ্যাঁ, ওইটা বুঝতে একটু হ্যাঁ, বুঝতে আইসিএমএর পারছি, কিছু কিন্তু ধরেন আমরা আইএসএ তে বা ভ্যাটে জব করাতে কি কস্টিং হয়েছে, ভ্যাটে যেখানে জব আমরা করাতে করি সব ইংলিশে হ্যাঁ হ্যাঁ, করতে বুঝতে পারছি হয়। বুঝতে পারছি, আমার খুব সব ইংলিশে তো, সব কঠিন ইংলিশে হচ্ছে। করাই। হ্যাঁ হ্যাঁ, আপনারা যখন সব ইংলিশে কনভারসেশন করাই। করছেন আমি অর্ধেকই বুঝতে পারছি না। তো আচ্ছা আচ্ছা একটু আচ্ছা, যদি ওখানে তো পাশাপাশি সম্পূর্ণই আপনাদের প্রত্যেকটা ভাষা, কারণ আপনাদের অফিসেও হয়তো আপনারা এই বইয়ের একদম ভাষায় বলেন না, তো হচ্ছে একটু না, যদি পাশাপাশি একদম যদি বইয়ের ভাষায় আমি শোনেন, এখানে বইয়ের ভাষায় বললে আপনার অনেকেই বুঝবে না, বুঝছেন? বইয়ের ভাষায় বললে তো মানে ভ্যাটের ভাষা যদি বলি আমরা এখানে, আপনার অনেকেই বুঝবে না। ভ্যাটের ভাষাটা তো অনেক কঠিন। ঠিক আছে, আমরা ওই জন্য ভেঙে সেইখানে ভেঙে বাংলাটা একদম বোঝানোর কঠিন, মতো এই করে জন্য বলি। একটু যদি মাঝে মাঝে হ্যাঁ বুঝে হ্যাঁ শুনে হ্যাঁ বলেন হ্যাঁ আমার হ্যাঁ, একটু বুঝতে সুবিধা হয়। হুম হুম হুম, ঠিক আছে। তো এইখানে আমাদের ভ্যাটটা কত ফেরত আসছে, 600 টাকা ফেরত আসছে। হ্যাঁ, এটা আমরা একটা ক্রেডিট নোট দেখাবো, যে ক্রেডিট নোটটা কিভাবে করে। ক্রেডিট নোটটা করলে আপনার রাশকারী সমন্বয়তে চলে আসবে। তো প্রতিষ্ঠানটি রেন্ট ভ্যাট বাবদ 20,000 টাকা পেড করছে। তাহলে এখানে আমাদের ভ্যাট আমরা নিজেই কাটবো। হ্যাঁ, 20,000 টাকার উপরে ভ্যাট যেটা আসে 3,000 টাকা, এটা আমরা নিজেই কাটে নিজেই জমা দিব এটা আমরা। আর সমাপনী জের আছে এখানে 65,000 টাকা। ঠিক আছে, আগের মতো 65,000 টাকা। জানুয়ারি 26 কর্মীদের দাখিলপত্রের মুছে টাইম কিভাবে পূরণ করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের আহ এইখানে আমরা কি 4টা জিনিস বের করব। আপনারা সবাই অবগত আছেন যে আমরা ম্যাথ করতে গেলে আমাদের মেন 4টা জিনিস, হ্যাঁ, আমি লিঙ্কডইনে সুন্দর করে এটা লিখছি। ঠিক আছে, তো এইটাতে 4টা জিনিস আপনারা একজন বলেন তো ভাই, 4টা জিনিস আমরা কি কি বের করবো এখানে? উৎপাদক উৎপাদক কর, কর, হুম, মেয়াদ, উৎপাদক না, উৎপাদক না, উৎপাদ কর। উৎপাদ উৎপাদ কর, কর, হুম, উপকরণ কর, হ্যাঁ, উপকরণ কর, বৃদ্ধিকারী সমন্বয়, হ্রাসকারী সমন্বয়। বৃদ্ধিকারী সমন্বয়, হ্যালো হ্রাসকারী সমন্বয়। হ্যালো, ঠিক আছে, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা এইখানে মেন 4টা জিনিস বের করবো। 4টা জিনিস বের, নিট প্রদেয় সূত্র আমরা জানি ধারা 45 অনুযায়ী। হ্যাঁ, তো ধারা 45 অনুযায়ী আমরা জানি যে উৎপাদ কর মাইনাস উপকরণ কর, হ্যাঁ, যেটাকে বলা হয় আউটপুট, আপুর জন্য বলতেছি, আউটপুট ট্যাক্স মাইনাস রিবেট, ইনপুট যেটাকে বলা হয়, ইনপুট ট্যাক্স। যেটা ইনপুট ট্যাক্স। হ্যাঁ, ভাইয়াকে আমি ইনপুট বোধহয় ট্যাক্স। বিপদে ফেলে দিয়েছি না, না সরি। না 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 অসুবিধা নাই, আপু, আপনি না না আপনার না, নিজের কোনো সমস্যা, ফ্লোতে বলেন, আমার এখন লজ্জা লাগছে। আপনি না না নিজের না না, কোনো ফ্লোতে লজ্জা নাই, বলেন। লজ্জা নাই, লজ্জা নাই। আপনি বলছেন বলতেছি, আপনি যেহেতু না এগুলা আমি বুঝি, তাই আমি এটা বুঝি। হ্যাঁ, আমরাও আমরা ধরেন যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসছি সব আমরা কিন্তু, আমি ম্যাথমেটিক্স স্টুডেন্ট, আমরা কিন্তু সব ইংলিশে পড়াশোনা করে আসছি, তখন ওইখানে বাংলা আমি ওই ইয়াটা আসলে বুঝতাম না। কমার্স স্টুডেন্ট হুম, ছিলাম না, আপনি যেমন ম্যাথমেটিক্স স্টুডেন্ট, তো আমিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই। আমার তো এক আচ্ছা কথা আচ্ছা হচ্ছে যে আচ্ছা, ইন্টারমিডিয়েটে যে বাংলাটা পড়া হয়, ওই ইন্টারমিডিয়েটের বই আমার কখনো পড়াই হয়নি। আমি হ্যাঁ হ্যাঁ গত হ্যাঁ, বছরের আগের বছর রেওয়া মিল কি জিনিস আমি জানতাম না। তো আচ্ছা আমার আচ্ছা, জন্য আর কি খুব মানে বুঝতে পারছি। কানেক্ট করা খুব কঠিন আচ্ছা, হয়ে সমস্যা যায় নাই। হ্যাঁ, এই আর কি। আপনি এটা আই মানে সরি, এটা আপনি এটা মানে আপনার মতো শিখছেন, করে হ্যাঁ, যেটা, বলেন, ইউ ডোন্ট হ্যাভ টু জি আপু, ওয়ারি কোনো অ্যাবাউট সমস্যা নেই। মেক ইট হ্যাঁ আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, সমস্যা নেই। তো আমরা এই যে আমরা যেটা বললাম যে নিট ভ্যাট, হ্যাঁ, নিট ভ্যাটের যেটা আমরা সূত্র বের করি, সেটা হলো যে আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে কোনগুলো ঢোকে, হ্যাঁ, আমরা আস্তে আস্তে শিখাচ্ছি যে কোন জিনিসগুলো ইনক্রিজিং এ যায়, কোনগুলো ডিক্রিজিং এ যায়, হ্যাঁ, কোনগুলো এই যে আপনার আউটপুট ট্যাক্স, কোনগুলো ইনপুট ট্যাক্স, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে শেখানো হচ্ছে। তো যেহেতু এখানে উপকরণ হিসাবে আমরা ইলেকট্রিক কেটলিকা, ওনার উপকরণটাই হলো ইলেকট্রিক কেটলি। এখানে আমি আপনাকে বলি যে ইলেকট্রিক কেটলি যদি আমি আমি যদি একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান হতাম, হ্যাঁ, যদি আমি ইলেকট্রিক কেটলি কিনে ব্যবহার করতাম, তখন কি আমার উপকরণ হতো এটা? কেউ বলতে পারবে? যদি আমি উৎপাদনকারী প্রতিষ্ঠান হই, আমি যদি ইলেকট্রিক কেটলি কিনে ইউজ করতেছি, সেটা কি আমি উপকরণে আমি ইউজ করতে পারবো? না না, ভাইয়া, মানে বলতে পারবেন? ম্যাটেরিয়াল কিনা না ওটা ভাই, আমার এটা তো ম্যাটেরিয়াল হবে কিনা, না না, তাই তো? না, হ্যাঁ, এটা 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 ম্যাটেরিয়াল, করা আমরা যাবে না। ধরেন যে অফিসে প্রোডাকশনটা অফিসে ইউজ করার জন্য, হ্যাঁ, না আমরা না, ধরেন এটা যে ম্যাটেরিয়াল হবে হবে না। না, হবে না, ম্যাটেরিয়াল হবে না, এটা এই অফিস জন্য বলতেছি সাপ্লাইজ এর দেখেন, মধ্যে যাবে যদি এখানে 14 দিন বা হ্যাঁ, 1 বছর অফিস থাকে। সাপ্লাইয়ের মধ্যে যাবে। হ্যাঁ, অফিস তো এই সাপ্লাইজ। যে এরা কিনছে, এদের হলো মেন উপকরণটাই হলো
ইলেকট্রিক কেটলি নিয়ে এরা বিজনেস করে। তো ব্যবসার ক্ষেত্রে বলা আছে যে জিনিস, যে পণ্য, যে যে গুডস কিনবে সেটাই তার জন্য উপকরণ হিসাবে ধরে নিতে হবে। হ্যাঁ, সলিউশন তার মানে 3-এ সেটা এটাতে ইনভেন্টরি, 2-এ ওদের বলা আছে। ইনভেন্টরি হচ্ছে কেটলি হ্যাঁ, নাকি? ইনভেন্টরি হতে হবে, হ্যাঁ। ইনভেন্টরি হচ্ছে ওদের কেটলি। ওদের হ্যাঁ, অবশ্যই হতে হবে, কারণ এটা তো আপনি ধরে এটা এটা কেনার পরে উনি বিজনেস করবে, এটার উপরে বিজনেস সে করবে। হ্যাঁ, এটা বিজনেস না করলে আবার হবে না, এটা নিয়ে এসে সে বিক্রি করতে হবে, সরবরাহ তার করতে হবে, মানে তখন তার একটা মার্চেন্ডাইজিং উপকরণ হবে। বিজনেস হয়ে গেল, কিনে নিয়ে এসে সেল করছে, মার্চেন্ট বিজনেস, তাই তো? আহ, হ্যাঁ, কিনে এনে সে সেল তাই তো? করবে। ঠিক আছে। হ্যাঁ, ট্রেডিং তো ট্রেডিং মার্চেন্ডাইজিং। এখন এখানে কোনো কিছু করতে পারবে না, এখানে সে নিয়ে এসে কোনো কিছু মানে আলাদাভাবে কোনো কিছু করতে পারবে ভ্যালু না। হ্যাঁ, এডিশন হচ্ছে না যেভাবে নিয়ে এখানে, শুধু আপনার আলাদা কোনো এডিশন ভ্যালু হবে, এডিশন হচ্ছে না। এখানে হ্যাঁ, ভ্যালু এডিশন এডিশন হবে, হবে, যার ওই জাস্ট যে হাত বদলের ভ্যালু এডিশন, আলাদা করে হাত কোনো বদলে ভ্যালু কনভার্সন, এডিশন। কনভার্সন হচ্ছে হ্যাঁ, না, এই তো আপনি ভালো বোঝেন। কনভার্সন হচ্ছে না। হ্যাঁ, 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 এইটাই। তো এই ক্ষেত্রে আমরা এই যে আমরা প্রথমে বলছিলাম যে উৎপাদ কর বের করতে হবে। হ্যাঁ, যে বিক্রয় বিপরীতে যেটা প্রদেয় মূসক, সেটাই হলো উৎপাদ কর, যেটা বিক্রয় করব আমরা। এখানে আমরা দেখাবো যে আপনার বিক্রয় বিপরীতে কিভাবে প্রদেয় মূসকটা বের হয়েছে। এখানে আমরা বিক্রি করছি কয় টাকা দেখছেন, আমি কিন্তু এখানে সম্পূর্ণ টাকাটা সেল দেখাইনি। হ্যাঁ, এখানে কিন্তু 300টা বলা আছে, 300টি চালানে বিক্রি করে যে 12 লাখ টাকা সেল করছে। তা আমরা যদি অ্যাডিশন দেওয়ার পরে এটার মূল্যটা কত সেটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, এই যে দেখেন এইখানে যে স্থানীয় পর্যায়ে 50% মূল্য সংযোজন কর মূসক আরোপযোগ্য মূল্য বেড়ে দেখছেন 18 লাখ টাকা আসছে। ঠিক আছে, আমরা যে অ্যাডিশনটা দিছি দেওয়ার পরে তার 18 লাখ টাকা আসছে। তো 18 লাখ টাকা থেকে আমরা কি করছি, ওই মাসে আমরা বিক্রি করছি 12 লাখ টাকা, আরো 6 লাখ টাকা বাকি আছে। এটা একটা বোঝার একটা ইস্যু আছে, আমি পরে বলবো। তো এইখানে আপনার ধরেন যে 12 লাখ টাকা সেল করছি কত, আমরা এখন 15% যেহেতু আমরা যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা 15% দিলে 1,80,000 টাকা আসে। হ্যাঁ, এই 1,80,000 টাকা ধরেন যে এটা আমরা যেহেতু 15%-এর রিয়াত নিয়ে আমরা যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা 9.1 এর নোট 4-এ বসবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায়, গত গত ইয়াকে দেখাইছিলাম কত, নোট 8-এ দেখাইছিলাম না, মনে আছে আপনাদের? নোট 8-এ দেখাইছিলাম যখন আপনি রিবেট নেন নাই, যখন আপনার রিবেট নেন নাই এবং 15% মানে 7.5% হারে চালান, 15%-এর নয়। হ্যাঁ, যেগুলো 7.5% হারে চালান হবে সেগুলো নোট 8-এ যাবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আর 15%-এর হারে চালান যেগুলো দিবেন সেগুলো নোট 4-এ যাবে। ঠিক আছে। তো এইটাই হলো প্রদেয় মূসক, যে এবারে যে উৎপাদ কর যেটাকে বলা হচ্ছে আমরা আউটপুট ট্যাক্স, সেটা আমরা 1,80,000 টাকা পেয়ে গেলাম। আমরা বিক্রি করছি 1,80,000 এই জানুয়ারি মাসে, তার প্রদেয় মূসক আসছে 1,80,000 টাকা। ঠিক আছে। আর এইখানে ক্রয় আমদানি যেটা আমরা কিনছি, এখন এখানে আমি রিবেট পাবো না পাবো না বলেন, একজন বলেন, রিবেট পাবো? ভাইয়া যেহেতু ভাইয়া স্ট্যান্ডার্ড রেটে পাবো সেক্ষেত্রে পাবো তো রিবেট পাবো পাওয়ার কথা। এখানে হ্যাঁ, রিবেট পাবো পাওয়ার ভাই। কথা কি? পাবো রিবেট পাবো ভাই পাওয়ার কথা কি? শোনেন শোনেন, আমি বলি পাওয়ার কথা কি, 100% আপনি পাবো, কনফিউশনে আছেন। 100% পাবো, এভাবে কথা বলেন 100%, তাহলে তো মজা লাগবে। 100% পাবো। 100%। হ্যাঁ, আপনি 15%, আপনি যখন 15%-এ আপনি যখন সেল করবেন, সরবরাহ করবেন, তখন আপনার 100% আপনি রিবেট পাবেন। 100%, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, কথা বলবেন একদম কনফিডেন্সলি, একদম না বুঝলে বলবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনি 15% আসছেন আকারে শেখার যদি জন্য। সেল করি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কাঁচামাল যদি 7.5% আকারে ক্রয় করি, তাও তো রিবেট পাবো না? হ্যাঁ, এটা তো ভাই আমি বলি এই জন্য তো বলছি উপকরণ করে আর শিখাবো, এটাও শিখাবো। ঠিক আছে। আপনি আচ্ছা, ঠিক আছে। আমি এটা আপনি যত প্রশ্নটা করছেন আমি বলি, আপনি যদি 15% হারে, আপনি যদি 15% হারে যদি আপনি সেল করেন, মানে ওই ইয়ে ছাড়া, ওই কি বলে এটাকে, টার্ন ওভার কর ছাড়া। হ্যাঁ, টার্ন ওভার কর ছাড়া আপনি দুনিয়ার যত কিছু আছে সবকিছু নিতে পারবেন। কথা বুঝছেন? হুম, হুম। টার্ন ওভার কর কত আপনারা জানেন? টার্ন ওভার কর কর কত? 4%, 4%, 4%, 4%। 4%, আপনি যদি 4%। আপনি যদি ওখান থেকে কিনেন, আপনি যদি ওখান থেকে কিনেন, আরেকটা মনে হয় ছিল, তাই আপনি যদি সুনির্দিষ্ট করে 4% পাওয়া যাবে না, কিনেন, সুনির্দিষ্ট কর। সুনির্দিষ্ট সুনির্দিষ্ট কর, না সুনির্দিষ্ট করে তো পাওয়ার কথা, পাবেন না কেন? লেখা পাবো না, আছে এটা পাওয়া না যাবে। না সুনির্দিষ্ট, না না। সুনির্দিষ্ট করে পাবেন, দেখেন। পাবে। না পায়, হুম, সুনির্দিষ্ট করে পাবে ভাই, পাবে। তো হ্যাঁ, সুনির্দিষ্ট করে অবশ্যই পাবে, এটা আমি জানি। টার্ন ওভার কর অনিবন্ধিত প্রতিষ্ঠান এবং থেকে পারচেস করলে সম্পূরক শুল্ক এবং টার্নওভার অনিবন্ধিত কর। কর, আপনি কি চালান পাবেন নি? আপনি চালান পাবেন না, বলেন? না, চালান না পারলে আপনি পাবেন কেমনে বলেন? জি, আচ্ছা বলি আমি, হ্যাঁ, এই কি সুনির্দিষ্ট কর কে বলছে এটা? না, এটা ভুল। হ্যাঁ, এটা বলি আমি দুটা, যেটা এই জন্যই বলতেছিলাম যে টার্ন ওভার করের ক্ষেত্রে, যে টার্ন ওভার কর যদি চালান সহ কিনেন সেক্ষেত্রে আপনি রিবেট নিতে পারবেন না, এক। আর 2 নাম্বার হলো সম্পূরক শুল্ক।
সম্পূরক শুল্ক যদি আপনি ইয়ে নেন, আপনি সেক্ষেত্রে আপনি পাবেন না। সম্পূরক শুল্কের ক্ষেত্রে রিবেট পাওয়া যায় না। ঠিক আছে। এছাড়া দুনিয়ার যত কিছু আছে, আপনি যে দামে কিনেন না কেন, কিন্তু চালান যদি থাকে 6.3 যদি থাকে, ব্লেমেন্ডে যদি থাকে, তাহলে আপনি রিবেট নিতে পারবেন। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার। হ্যাঁ। আর যদি আপনার যদি সরবরাহ করার সময় যদি এই আপনি যদি এক্সামটেড হয়, সেক্ষেত্রে কি পাবেন? রিবেট পাবেন? না না, পাবো না। পাবেন না, হ্যাঁ পাবেন না। আজকে এই যে একটা দুটা করে শিখালে আপনারা ওই যে উপকরণ করে এতটা শিখে যাবেন। ঠিক আছে। এখানে আমরা যেহেতু প্রশ্ন আসছে, এটা বললাম যে আপনি 15% হারে সরবরাহ করতেছেন, আপনি মাথায় রাখবেন দুটা জিনিস শিখেন। একটা হলো টার্ন ওভার কর, যেটা 4% হারে যদি চালান পান, আপনি যদি কিনেন ওর কাছ থেকে, সেই চালানটার বিপরীতে আপনি রিয়াত পাবেন না। একবার মুখস্থ করে ফেলেন এটা, এটা যেন মাথায় ঢুকে নেন। ঠিক আছে। আর আরেকটা হলো, যদি কোনো চালানে সম্পূরক শুল্ক থাকে, ভ্যাটটা পাবেন, বাট সম্পূরক শুল্ক যেটা থাকবে, সেই সম্পূরক শুল্কটা আপনি নিতে পারবেন না। শুধু ভ্যাটটা, শুধু ভ্যাটটা আপনি রিবেট নেবেন। ঠিক আছে। এই দুটো জিনিস ছাড়া আপনি 15% হারে চালান আপনি সরবরাহ করতেছেন, আপনি যে কোনো দামেই, আপনি যে কোনো হারে আপনি পারচেস করেন, ওই দুটা ছাড়া আপনি রিবেট নিতে পারবেন। সুনির্দিষ্ট কর হোক, বা 7.5% হোক, বা 10% হোক, হ্যাঁ, সবগুলো রেটে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এটার জন্য মাথায় রাখেন। এখন কে বোঝেন নাই বলেন? যে ভাই বলছেন, এটা বুঝছেন? জি ভাইয়া, হ্যালো। আরো ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। হ্যাঁ, ভাইয়া সুনির্দিষ্ট ঠিক আছে, করারটা থ্যাংক ইউ। আমার একটু বুঝাই দেন। সুনির্দিষ্ট করে যদি আপনি কিনেন, আপনি ধরেন যে একটা জিনিস আপনি এখানে ইয়ে কিনতেছেন, ধরেন যে নিউজ বুঝতে প্রিন্ট পেরেছি। কিনছেন। ঠিক আছে। নিউজ প্রিন্ট, আপনি আপনার নিউজ প্রিন্ট আপনার এখানে উপকরণে লাগে, আপনি ধরেন যে একটা জিনিস, আপনি কোনো জিনিস তৈরি করতেছেন, বা আপনি কোনো জিনিস ধরেন যে নিউজ প্রিন্ট নিয়ে আপনার উপকরণ। ঠিক আছে। সেটা আপনি নিউজ প্রিন্ট যদি আপনি কিনে নিয়ে আসেন, সেটার ইয়া কি, এটা নির্দিষ্ট না, সুনির্দিষ্ট না, ফিক্সড রেট না? আপনি এত টনে মানে নিউজ প্রিন্টে কত, 300 টাকা নাকি একটা রেট আছে কিন্তু। ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এটা রিবেট নিতে পারবেন। ঠিক আছে। ফিক্সড রেট যেগুলো বোঝেন, রেটের কিছু পণ্য আছে, যেমন রড রড আছে না, রড। এক্সপ্লেইন করে দিলে জি জি, ভালো হয় please। ইনগট, রড ইনগট, রড তারপরে আছে, তফসিলে এটা আছে, তৃতীয় তফসিলে ইট আছে। তফসিলে আমি বলি যতটুকু তৃতীয় তফসিলে একদম লাস্টের দিকে যেটা, হ্যাঁ, এখানে আপনি সুন্দর করে দেখবেন। এখানে আপনার নিউজ প্রিন্ট, তারপর কটন সুতা, কটন সুতা হলো পার কেজি 5 টাকা, আগে 3 টাকা ছিল, আমাদের লাগে এটা। এখন এই 5 যে টাকা। এটাই বলি। আচ্ছা আমি বলি, এই যে ভালো কথা বলছেন, এই যে কৃত্রিম আঁশ, ঠিক যেটা হলো আছে। কটন সুতা। ঠিক আছে ভাই, আমি বলি একটা শোনেন, যে কটন সুতা ধরেন যে আমরা আহ একটা বস্তা সেলাইয়ের জন্য লাগে আমার। ঠিক আছে। তো এটা আমরা কটন সুতাটা আমি কিনি, তো আমি উপকরণ করে রেয়াত নেই। ঠিক আছে। যেহেতু এটা আমার একটা উপকরণের কাজে লাগতেছে, সেক্ষেত্রে আমি কটন সুতাটা পার কেজি এটা হলো 5 টাকা করে, হ্যাঁ, সেই হিসাবে ভ্যাটটা ওরা কিন্তু চালান দেয় আমাকে। তখন আমি কি করি, এই ভ্যাটটা আমি কি করি, রিবেট নিয়ে নেই। ফিক্সড রেট না, এটা কিন্তু ফিক্সড রেট, সুনির্দিষ্ট করের পরিমাণ। যেমন বললাম যে এই যে নিউজ প্রিন্ট, এই যে পার মেট্রিক টনে 1600 টাকা, আপনি নিউজ প্রিন্ট নিয়ে এসে আপনার কাজে আপনি উপকরণ হিসেবে ব্যবহার করতেছেন। ঠিক আছে। তো তাই বলে কি আপনি ওই যে ফিক্সড রেট, আপনি কি রিয়াত পাবেন না? অবশ্যই পাবেন। পাবো। আপনার এটা জানেন যে ফিক্সড রেটটা কি হিসাবে গুণ করা হয়? এটা 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 কারো জানা আছে? কোয়ান্টিটি ধরেন যে আমি দ্বারা। এত টাকা, টোটাল হ্যাঁ ভলিউমের উপরে পার ইউনিট ট্যাক্স যেটা সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। টোটাল ভলিউমের আর উপরে পার ইউনিট ট্যাক্স, আমরা ভলিউম যেটা ভলিউম না পার্সেন্টেজ করি কোয়ান্টিটি? পার্সেন্টেজ হবে না। ভলিউম বলতে কোনটা, কোয়ান্টিটিকে বোঝাচ্ছেন না আপনি? ভলিউম কোয়ান্টিটি হবে, কোয়ান্টিটি, কোয়ান্টিটি। মানে হ্যাঁ ভলিউম হ্যাঁ, অফ কোয়ান্টিটি, পারচেজ হ্যাঁ যেটা যেটা, বলতেছি। হ্যাঁ টোটাল হ্যাঁ, ভলিউম কোয়ান্টিটির অফ সাথে পারচেস। ফিক্স রেটটাকে মাল্টিপ্লাই করতে হবে, পার্সেন্টেজের মতো করে না। হ্যাঁ, পার্সেন্টেজ মতো করে না, হ্যাঁ ওইটাতে গুণ করতে হবে। এই তো, ঠিক আছে। এই যে এটা করতে হবে, হ্যাঁ, এটা কিন্তু আমরা কিন্তু শিখাবো। এটা আমরা 9.1 শিখাবো, রডের জন্য যেটা আমরা ইয়া করব সেটা শিখাবো। তো এটা হলো সিস্টেম। তো ওখানে আপনি 6.3টা যখন দেখবেন, ওই ভ্যাট যেটা আসবে, ওটার উপরে যেটা ভ্যাটটা আসবে, সেটাই আপনি রিবেট নিয়ে নেবেন। ঠিক আছে, এটা ক্লিয়ার? টোটালটাই রিবেট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটালটাই। তো
তো তাহলে এখানে আর কেউ পার্সপেক্টিভটা কি, এই ব্যাটটা ইম্পোজ করার পার্সপেক্টিভটা কি তাহলে? এটা হলো আমি আপনার একটু এটা ব্রিফ যখন করি। আপনি আমি বললাম তো যখন আপনি রিবেট নিবেন তখন আপনি এটা ইনপুট ট্যাক্স হিসাবে দেখাবেন এটা, ঠিক আছে? যেটা উপকরণ কোরিয়াতে যেটা আমাদের যে ধারা মানে 46 ধারাটা দেওয়া আছে, এখানে এটা বলা আছে, হ্যাঁ, যে আমরা 15% হারে যারা সরবরাহ করব সেক্ষেত্রে আমরা কি কি নিতে পারবো আর কি কি নিতে পারবো না, সেটা হলো ধারা 46। এটা বলতে গেলে এটা পুরো ধরেন যে এটা 2 দিনের ব্যাপার, যেহেতু হ্যাঁ, আমি এটা 15% ভিএটি দিয়ে হচ্ছে মানে সরবরাহ নিজে করতেছেন, সাপ্লাই আপনি দিচ্ছি, সরবরাহ তো সাপ্লাই দিবেন, হ্যাঁ। সরবরাহ আচ্ছা আমি সাপ্লাই করছি, তো আমি আমার হুম। নিজের রিসিভ করার ক্ষেত্রে ওইটা রিপেট করে নিব, কারণ আমি ওইখানে ডাবল ট্যাক্সেশন মানে অ্যাভয়েড করার জন্য, তাই তো? অ্যাপ্লাইটা না হয়, হ্যাঁ কাইন্ড অফ হ্যাঁ 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 ডাবল হ্যাঁ ট্যাক্সেশন অ্যাভয়েড করার জন্য এটা। ওকে, থ্যাংক ইউ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এই তো। আপনি তো সিএ করতেছেন না, সিএ কোয়ালিফাইড এর মতো কথা না বলতেছেন, না, আমি ঠিক আছে তো? সিএমএ করছি, আইসিএমএ বিতে সিএমএ সিএমএ, করছি, কারণ আচ্ছা আচ্ছা। ট্যাক্স হচ্ছে ও আমার খুব প্যাশনের জায়গা, মানে দিস ইজ মাই না থার্ড আমার, কোর্স অন ট্যাক্স। আমি এর আগে ডিবিসি তে করেছি, এর আগে বিডি জবসে করেছি, হ্যাঁ আমি হ্যাঁ, সবসময় বিএটি আর ট্যাক্স আমার মানে খুব ইন্টারেস্ট কাজ করে, তো ও এই আচ্ছা জন্য আচ্ছা, যাক, আমি মানে ভালো মানে ভালো যারা বোঝে, আমি বলি যারা ভ্যাট বোঝে, বুঝছেন, অনেক মজা পায়, কিন্তু অনেক মজা করে কাজ করে, না আমার ঠিক মানে আছে? মানে সবচাইতে মজা লাগে, আমি সারাক্ষণ এসআরও পড়তে থাকি আর এইগুলা নিয়ে হম হম মানে হম হম আমার ইন্টারেস্ট না, এটা ভালো ভালো ভালো, এই যে আপনার এখানে এখানে আপনি অন্যান্য কাজ বাদ দিয়ে ধরুন যে এখানে ঢোকা মানে তো আমি বুঝতেছি যে আপনি কতটা এখানে ইয়ে করতেছেন, ভালো জিনিস এটা। আমি আইটিপি এক্সামের খবরই জানতে পারি নাই আসলে, মানে কানেকশন ছিল না, না যাক, হলে আমি যদি না, আমার ক্লাসে কথা হলো যাওয়া যে হয়। আমার 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 চেষ্টাটা, আমার যে চেষ্টা, আমি যে চেষ্টা করতেছি আপনাদের জন্য, যেটা আমি এখন সাকসেসফুল, হ্যাঁ, যে আপনাদের মতো লোকজন এখানে পাইছি আমি, হ্যাঁ, যে এটা আমিও শিখবো, আলহামদুলিল্লাহ, অনেক কিছু হয়েছে, শিখবো, প্রপার হ্যাঁ, কমিউনিকেশন এইটাই হবে, হয়েছে। হ্যাঁ হ্যাঁ এইটাই। তো এখন আমরা আমরা মোটামুটি কিন্তু দেখেন উপকরণ কোরিয়াতের এরকম দু একটা যদি কারো প্রশ্ন থাকে, হ্যাঁ, উপকরণ কোরিয়ার ধরেন যে এই দু একটা করে আলোচনা করলে ধরেন যে মাথায় ঢুকে যাবে আপনাদের, ঠিক আছে? এটা তো সবাই ক্লিয়ার না? এটা তো আমরা তো ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা যে কোনো রেটে, শুধু টার্ন ওভার কর ছাড়া যে কোনো রেটে আমরা রিবেটটা নিতে পারবো, কোনো সমস্যা নেই। জি আর ভাই। কি কিছু বলবেন? জি, আর কি কিছু বলবেন? জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। আহ, আমার উপকরণ হিসেবে যে জিনিসটা কাজে লাগে, ওটা ওয়েস্টেজ যদি আমি সুনির্দিষ্ট হিসেবে যদি বিক্রি করি, সেক্ষেত্রে রেয়াতের হিসেবটা কি? ওয়েস্টেজ, ওয়েস্টেজটা আমি সুনির্দিষ্ট কর হিসেবে বিক্রি করলাম, সেক্ষেত্রে আমার রেয়াতের হিসাবটা কি? আপনার আছে ওয়েস্টেজ কি সুনির্দিষ্ট করা আছে? জি, তামার তার স্ক্র্যাপ যেটা, সেটা হচ্ছে আমার তার সুনির্দিষ্ট স্ক্র্যাপ, করা। হুম, আপনার এক হ্যাঁ, হাজার টাকা পার কিন্তু টন নাকি? এটা 1000 টাকা পার টন? জি জি জি। হ্যাঁ, এখানে রিয়াতের এখানে তো আপনার আপনি তো ওয়েস্টেজ বিক্রি করবেন, আপনি কি কিনে বিক্রি করবেন এরকম? না না, ওটা হচ্ছে আমার আহ, কাজে লাগে উপকরণ হিসেবে, কিন্তু এরপরে উপকরণের পরে যে ওয়েস্টেজটা যায় সেটা আমি সুনির্দিষ্ট করে বিক্রি করে ফেলি, সেক্ষেত্রে হিসাবটা কি? না, আপনার তো ওয়েস্টেজ, আপনি তো ধরেন উৎপাদন করে আপনি এটা বের হচ্ছে, ওয়েস্টেজ বের হচ্ছে, তাই না? আপনি জি জি। উৎপাদন করতেছেন, একটা জিনিস উৎপাদন করতেছেন, সেখান থেকে ওয়েস্টেজ বিক্রি, ওখান থেকে ওয়েস্টেজ, এখানে তো উপকরণ করে রেয়াত নেওয়ার তো কোনো ইস্যু নেই এখানে। আপনি ওখানে ওয়েস্টেজ হিসাবে এটা সেল করে দিবেন, আপনি যেটা 4.6 আমরা যেটা করি, করার পরে এটা আপনি সেল করবেন, এখানে রিবেটের কোনো ইস্যু এখানে তো নাই। এখানে আপনি কি কিনতেছেন এটা, যে আপনি কি ওয়েস্টেজ না, সেটা তো কিনে কিনে যে হচ্ছে না, কোথাও লাগাচ্ছেন, এরকম এটা তো না। তো সেটা তো সুনির্দিষ্ট করা হিসেবে এমনিতে ছেড়ে দিচ্ছি, ওটা কিনে হচ্ছে না। আপনি ছেড়ে দিচ্ছেন তো, আপনি তো আপনাদের বিক্রি করতেছেন ভাই, যখন আপনি পার্চেস করবেন সেক্ষেত্রে রিবেটের ব্যাপার আসবে এখানে। আপনি যখন পার্চেস করবেন, হ্যাঁ, সেল করার সময় তো আপনি আপনি ধরেন যে আপনি তো মেন প্রোডাক্ট বিক্রি করতেছেন না, আপনি তো ওয়েস্টেজ বিক্রি করতেছেন। আর আপনি যদি মেন প্রোডাক্ট যদি আপনি সুনির্দিষ্ট করে বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে রিবেট পাবেন না আপনি। যারা সুনির্দিষ্ট কর হারে বিক্রি করে, হ্যাঁ, 15%, আপনি ধরেন 7.5% হারে, সুনির্দিষ্ট কর হারে, হ্যাঁ, 10% হারে যারা সেল করে, তারা কিন্তু রিবেট পায় না, কথা বলছেন? তারা সুনির্দিষ্ট করে বিক্রি করবে, তারা কিন্তু রিবেট পাবে না। আপনার যদি মূল প্রোডাক্ট যদি আপনার ওইটা হয়, আপনি যদি কিনে নিয়ে এসে বিক্রি করতেছেন, সেক্ষেত্রে আলাদা জিনিস, কিন্তু এটা আপনার তো উৎপাদন করতেছেন, উৎপাদন করার পরে আপনার ওয়েস্টেজ বের হচ্ছে, তাহলে ওয়েস্টেজ বের হলে তো আপনি ওয়েস্টেজ হিসেবে সেল করতেছেন, জানি এখানে ভাই। তো রিবেটের ইস্যু নেই, হ্যাঁ তাই হ্যাঁ। না? ঠিক আছে ভাই। ঠিক আছে, হ্যাঁ। উনার এই কোশ্চেনটা এখন একটু ক্লিয়ার করে দেখতে এখন আমরা আপনি এখানে ক্যারি দেখেন, অন করেন, আমি এখন প্রশ্ন আল্লাহ লিখে হাফিজ, রাখছি last ঠিক আছে। এখানে আমরা পরিশোধিত মূসক দেখেন, আমরা ধরেন যে এই যে
আমরা কিনছিলাম কত দিয়ে, এই যে আমদানি ক্রয়, এখন আমরা দেখেন গত দুইটা ক্লাসে কিন্তু আমরা রিবেটের অংশটাতে জিরো ছিল। তাহলে এইখানে কত হবে দেখেন, এই যে 12 লাখ টাকা দিয়ে আমি কিনছি, প্রযোজ্য মূসক হার ছিল 15%, পরিশোধিত মূসক হার হবে 1,80,000 টাকা, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু প্রতিষ্ঠানটি আমি সুন্দরকে লিখে দিচ্ছি, এটা আপনার দেখলেও বুঝতে পারবেন। 15% হচ্ছে মূসক প্রদানকারী, সে বিধি অনুযায়ী আমদানি পর্যায়ে পরিশোধিত মূসকের উপরে রেয়াত প্রাপ্তির যোগ্য এবং উক্ত পরিশোধিত আগাম করে এটি সমন্বয় করতে পারবে। তার মানে কি, দুটাই সে পারবে, 15% করলে এটি সমন্বয় করতে পারবে এবং রেয়াত নিতে পারবে, ঠিক আছে। তাহলে নোট 15 জন্য সাব ফ্রম ডাটা সোর্স আমি লিখে দিচ্ছি, এটা হলো যখনই আপনি রেয়াত নিবেন, কোনো বিলবিলিটি যদি থাকে সেটা নোট 15-তে আপনি দেখাবেন, ঠিক আছে। আর এটিটা সরাসরি ওই গতবারও গেলাম যে আমরা 22-এর দেখাইছি, 22-এ দেখার পরে সরাসরি 30-এ গেছে, এটাও 30-এ চলে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে রেয়াতের পরিমাণ হলো 1,80,000 টাকা, ঠিক আছে। যারা ম্যাথ করবেন এত কিছু লেখার দরকার নাই, যারা ম্যাথ করবো তোমরা এই যে পরিচিত মূসক যেটা, হ্যাঁ, পরিচিত মূসকটা আমি লিখে এটা সরাসরি লিখে দেবো রেয়াতের পরিমাণ এত টাকা, এত কিছু লেখার দরকার নেই তখন, হ্যাঁ। আর উপকরণ উৎপাদ সহগ ঘোষণা অবশ্যই দিতে হবে, ঠিক আছে। অবশ্যই আপনাকে উৎপাদ সহগ ঘোষণাটা এখানে দিতে হবে, নাহলে তো না হলে রেয়াত আপনি পাওয়া রিয়াত যাবে না। পাবেন না, রিয়াত পাবেন না। হ্যাঁ, এটাই বলতেছি যে আপনি যদি রিয়াত নেন সেক্ষেত্রে উৎপাদ আপনি রিয়াত পাবেন না এবং 10,000 টাকা জরিমানা হবে, তার মানে এখানে ডবল জরিমানা আপনার। আর আর ওই ক্ষেত্রে আপনার 7.5% হারে যদি আপনি 7.5% হারে 4.3 যদি না দেন, আপনার যদি রিবেট পান না কোনো সমস্যা নেই, কিন্তু আপনার 10,000 টাকা জরিমানা হবে ওইখানে যদি না দেন। আর সেটেলমেন্টের ক্ষেত্রে দেওয়ার দরকার নেই, সরাসরি লেখা আছে 4.3টা দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? হয়ে যাচ্ছে। এখন এই ধরেন যে আমরা উৎপাদ কর পেয়েছি, আমরা ইনপুট ট্যাক্সও পেয়েছি, ঠিক আছে। এখন বৃদ্ধিকারী সমন্বয়ে এখানে কি কি আসবে? আমরা এই যে আমি বললাম না যে আমরা একটা ইয়া করছিলাম, এই যে আমাদের প্রতিষ্ঠান এই যে 5 মাসের পরে এই পর্যন্ত আমরা এই যে 20,000 টাকা 1 লাখ টাকা যে আমরা 1 লাখ টাকা যে ফাঁকি মানে মূসক ফাঁকি দিছিলাম, হ্যাঁ, এই যে মূসক ফাঁকি এখন আসে আমরা পেইড করব, ঠিক আছে। এইটা পেইড করার সময় এই 1 লাখ টাকা আমরা তখন বৃদ্ধিকারী সমন্বয়, এই যে দেখেন এই 27-এ নোট 27-এ দেখাবো এটা, ঠিক আছে। যখন আপনার কোনো অপরিশোধিত মূসক থাকবে, জরিমানা থাকবে, তখন আপনি সরাসরি নোট 27-এ এটা লিখে দিবেন, ঠিক আছে। এই যে প্রতিবেদন শেষে, এই যে প্রতিবেদনকাল শেষে সরকারের নিকট প্রদেয় অবশিষ্ট পরিশোধিত মূসকের পরিমাণ 1 লাখ টাকা এই যা যথাযথভাবে এই নোটে লিপিবদ্ধ করা হয়েছে, যেটা এই যে আমরা এই যে লেখা আছে নোট 27-এ, ঠিক আছে। তাহলে নোট 27-এ আমরা লিখে দিছি। আর র্যান ভ্যাট কোথায় বসে? র্যান ভ্যাট 27-এই। হুম, এটা কিন্তু আমরা শিখাইছি, গত 2 ক্লাসেও শিখাইছি, ঠিক আছে। এই জন্য আমি বারবার দিচ্ছি, এটা আপনি পরীক্ষাতে ভ্যাট কনসাল্ট পরীক্ষাতে থাকবে, এই আপনার র্যান ভ্যাট থাকবে, এটা মাপ নেই, কথা বুঝছেন, এটা কিন্তু থাকবে, এই জন্য আমি বারবার করে এটা রাখতেছি যে সবাই দেখবেন এটা। তো এখন ধরেন যে ওই 1 লাখ টাকা এখানে দিয়ে দিলাম, যেহেতু 1 লাখ টাকা আমি পেইড করবো এখন, হ্যাঁ। তো বৃদ্ধিকারী সমন্বয় দিয়ে, যেহেতু আমি এটা মাল, যেহেতু আমি কি পণ্য এখন বিক্রি করি নাই, যেহেতু আমি এটা আগে ফাঁকি দিয়ে আসছি, সেই জিনিসটা আমি কি করছি, সরাসরি কিন্তু প্রদয় দেখাতে পারবো না। প্রদয় দেখার সিস্টেম হলো বৃদ্ধিকারী সমন্বয়, ঠিক আছে। ওটার একটা অল্টারনেটিভ মানে নেম বলা হচ্ছে যে প্রদয়ের অল্টারনেটিভ নেম হলো বৃদ্ধিকারী সমন্বয়। তো সেক্ষেত্রে আমি 27-এ এই 1 লক্ষ টাকা দেখাই দিছি। আর শোরুম ভাড়া বাবদ 3,000 টাকা, যেটা 20,000 টাকার উপর 3,000 টাকা আসে, সেটা আমি দেখাই দিয়েছি 27-এ। তাহলে মোট বৃদ্ধিকারী সমন্বয় 30,000 টাকা, 1,03,000 টাকা আসলো। সরি 1,03,000। হ্যাঁ, 1,03,000 টাকা আসলো, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে আপনি সুদ বাবদ এই 5,000 টাকা যে সুদ আসছিল 1 লাখ টাকার উপরে, হ্যাঁ, এইটা আমরা এখন কোথায় বসাবো? বৃদ্ধিকারী দিব না হ্রাসকারী দিব, বলেন কে পারবে? নোট 41 সুদ এটা তো মূলত বৃদ্ধিকারী। বৃদ্ধিকারী বৃদ্ধিকারী হ্যাঁ, এটা হলো বৃদ্ধিকারী, বাট যাবে। নোট 41 যেহেতু যাবে। এটা সুদ, হ্যাঁ, সুদের জন্য একটা ঘর আছে, বুঝছেন, সুদের জন্য একটা রো করে দেওয়া আছে এখানে কিন্তু, হ্যাঁ, আপনার সেইখানে চলে যাবে এটা, এটা সুদ। আর এটা কি এখানে আপনার 28-এ যাবে 27-এ ভাই? 28-এর নাকি? না, এটা হলো 41-এ, নোট 41-এ লেখা 41 আছে যাবে সরাসরি, যদি কোনো ডিউ টু সরাসরি। লেখা আছে ইন্টারেস্ট, ঠিক আছে, যদি সুদ দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি 41-এ গিয়ে হাতে লিখতে পারবেন, এখানে হাতে লেখা মাত্র 50-এ যোগ হয়ে যাবে এটা, কথা বলছেন, 50 মানে বৃদ্ধিকারী সমন্বয়ের মতো ওখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো ওটা আমরা দেখাবো, ওইটা আমরা 9.1-এ গিয়ে দেখাচ্ছি যে কিভাবে আচ্ছা আসছে, ভাইয়া, এখানে ঠিক আছে। সুদের যে 5,000 টাকা, এটা কয় মাসের? 5 মাসের না 4 মাসের? 5 মাসের। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দেখলাম প্রশ্নে, সেই পাঁচ ক্ষেত্রে তো 5 মনে মাস, হয় এটা কি- ওটা ভুল থাকতো, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এটা 4 5 মাস। মাস। আমরা এটা সেপ্টেম্বরের আগে হবে, আর লিখতে মনে হয় ভুল হয়েছে আমার, 5 আচ্ছা মাস আচ্ছা, হিসাব ঠিক করা আছে করছি আমি। ঠিক আছে।
5 মাস ধরে নেন ওটা, হ্যাঁ 5 মাস ধরে নেন। আচ্ছা আচ্ছা, ঠিক সেপ্টেম্বর আছে। যেহেতু আসছে, ভালো একটা জিনিস ধরছেন, এটা আমি ঠিক করে দেবো কালকে দেওয়ার সময়, এটা আমি ঠিক করে দেবো। তোমার আগের মাস হবে, সেপ্টেম্বরের আগের মাস কি? আগস্ট না? আগস্ট। আগস্ট থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হ্যাঁ থ্যাংক ইউ। এটা আমরা 5 মাস ধরে নিচ্ছি, 5 মাস হলে ঠিক আছে, ঠিক আছে। 4 মাস হলে আপনার 4,000 হতো, এই যে ভালো একটা জিনিস ধরছেন। আচ্ছা, এইখানে আমরা এই যে সুদটা আমরা দেখাবো, সরাসরি কিন্তু এটা মাথায় রাখেন, যারা জানেন না আর যারা জানেন সমস্যা নেই, যারা জানেন না এটা মাথায় রাখবেন। এটা আমি প্র্যাকটিক্যাল কাজ করছি, হ্যাঁ এই আহ গত কর্মমেয়াদে মনে হয়, তার আগের কর্মমেয়াদে মনে হয় করছি এটা, ঠিক আছে। যে আমার একটা সুদ আসছিল, এরকম জরিমানার টাকা আসছিল, এই দুটাই, জরিমানার টাকাও আসছে, সুদও আসছে, ঠিক আছে। 50 লাখ টাকা মানে জরিমানা, আর এখানে মানে 20 লাখ টাকা সুদের টাকা দিছিলাম। তো সেইখানে আপনার এটা আমি দেখাই দিছি, কিন্তু 41-এ সুন্দর করে দেখাই দিলাম, ওইটা 27-এ দেখাই দিছি, ঠিক আছে। তো এটা প্র্যাকটিক্যাল কাজ থেকে শিখছি, তো সেখানে কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নাই। এই যে তো এটা সবসময় মাথায়, যারা যারা নতুন জানছেন সুদ কোথায় বসবে, সবাই মনে রাখবেন, নোট 41-এ হাতে লেখা যায়, ওখানে অটো না, হাতে সুন্দর করে লেখা যায়, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। তারপরে হলো আপনার আরেকটা জিনিস শিখাবো, যে আরো নোট 41, 43, 44 ভাইয়া কিভাবে আসে, ভাইয়া হ্যাঁ। ভাইয়া একটু কথা আছে ভাইয়া। এটা যে 5,000 টাকা যেটা অপরিশোধিত মূসক সুদ, এটা কোনো হিট করবে না 9.1-এ? কোন দিকে, মানে কোনটার সাথে? এটা তো হ্যাঁ অবশ্যই বৃদ্ধিকারী হিট করবে, হিট করবে না কেন? বৃদ্ধিকারী অবশ্যই হিট সমন্বয়, করবে। আপনার তো ব্যালেন্স, আপনার বৃদ্ধি ওখানে দেওয়া মাত্র আপনার বৃদ্ধিকারী ব্যালেন্সটা সমন্বয়। তো ইয়ে হয়ে যাবে, কমে যাবে, ব্যালেন্সটা তো কমে যাবে ভাই। ওটা বৃদ্ধিকারী সমন্বয়ের সাথে কিন্তু 50-এর সাথে এটা ইয়া হয়, হ্যাঁ এই ইফেক্টটা হয় 50-এর সাথে, 50-এ আচ্ছা কম আচ্ছা বেশি হবে, আচ্ছা আচ্ছা। এমনি তো 50-এ 1 লাখ 50-এ কিনা, যোগ হয়ে যাবে। 50-এ যোগ হবে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ 50-এ যোগ হয়ে যাবে, বুঝছেন, 50-এ যোগ আচ্ছা হয়ে ঠিক যাবে। আছে, ভাইয়া তাই এইভাবে ওটা বুঝতে আমরা পারছি। দেখাচ্ছি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। 50 থেকে নোট 35, 41, 43, 44। হুম। আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন ছিল। 41, এ- বলেন। ভাই এই যে সুটটা যেটা, সেটা তো অনলাইনে বসানোর কোনো ওয়ে নাই। আছে, যদি মেনুয়ালি। কেন না? এই জন্য তো আপনাকে বললাম ভাই, আমি প্র্যাকটিক্যাল কাজ করছি, তো এই জন্য বলতেছি, তো আমি এই জন্য আপনাকে বললাম যে আমি প্র্যাকটিক্যাল করছি, গত কর্মমেয়াদে বা তার আগে কর্মমেয়াদে, হ্যাঁ এটা আচ্ছা প্র্যাকটিক্যালি আমি করছি। যে ওটা আমি হাতে বসে দিচ্ছি, ওটা হাতে বসানো যায়, হ্যাঁ ওটা ওইভাবেই করানো আছে, আপনি দেখিয়ে না কালকে অফিসে গিয়ে অবশ্যই দেখবেন। আর এখন যদি ল্যাপটপ থাকে ল্যাপটপ দেখতে পারেন, তো ঠিক আছে, আপনি অবশ্যই দেখবেন, এটা দেখে জানাবেন কিন্তু ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ ভাইয়া ঠিক আছে। তাইলে তাইলে বাহ, আমাদের এই জায়গায় তাহলে কালকে, হ্যাঁ অপরিশোধিত, ওকে ভাইয়া, ওকে। আমরা যদি এটা তিনটা কনক্লুশন করি, মানে 1 লাখ টাকা হচ্ছে আমাদের হচ্ছে অপরিশোধিত, এটা যাচ্ছে আমাদের হচ্ছে হ্যাঁ নোট 27-এ। নোট 27। 27-এ, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জরিমানাটা আমাদের যাচ্ছে নোট 41-এ। নোট 41-এ। আচ্ছা, সুদ, সুদ আর জরিমানা তাহলে এই জায়গায় এক হচ্ছে না? হ্যাঁ সুদ সুদ আপনার জরিমানাটা, হ্যাঁ না জরিমানাটা আপনার 27-এ যাবে, ওটা তো আপনার অপরিচিত মূসক, ওটার উপরে যদি এই যে ওই যে অপরিচিত মূসক আছে, হ্যাঁ এটার উপর আবার জরিমানা হয়, কিন্তু এটা জরিমানাটা হ্যাঁ করা হয়নি, জরিমানাটা করে দেখাবো। এটার উপরে জরিমানাও হতে পারে, তো তাই না, হতে পারে না, আইন অনুযায়ী যেটা হ্যাঁ হয় হ্যাঁ। সেটা জরিমানা করতে পারে। তো ওই সেই জরিমানাটা আমি দেইনি এখানে, হ্যাঁ জরিমানাটা এবার করা হয়নি, যে জরিমানাটা আমরা করিনি, ধরেন যে করে নাই, জরিমানা করে নাই, শুধু সুদ দিলেই হয়ে যাচ্ছে এটা আমার, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। তো জি তো সেটা মানে ক্ষেত্রে আমরা এইখানে জরিমানা হলে আপনার নোট 87 হবে, ওকে ওকে, ঠিক আছে, এটা জরিমানা। জানি। জি, ভাই থ্যাংক ইউ। ঠিক জরিমানা আছে। আবার 43-এ যায় না একটা জরিমানা 43-এ? না ওটা 43-এ না, জরিমানা 43-এ আমি বলি 41, 42, 43, এখানে 43 আছে আপনার হলো মনে হয় ইয়েটা, ওই যে কি বলে, মাসিক, মাসিক আপনার রিটার্ন জমা দেওয়ার রিটার্ন ব্যর্থতার রিটার্ন যেটা রিটার্ন 5,000 রিটার্ন রিটার্ন যদি, হ্যাঁ রিটার্ন যদি আপনি জমা না দেন, সেই টাকাটা ওটা অটো চলে আসবে, 2,000 টাকা করে চলে আসবে, ঠিক আছে। আর একটা, জি জি ভাই, আরেকটা আসলে এইচডি আরেকটা আসলে এইচডি। মাহবুব ভাই, জি আসসালামু আলাইকুম। জি 44 একটা জরিমানা ওয়ালাইকুম দেয়, আসসালাম। ওটা ওইখানে কিসের জরিমানা, এটা একটু যদি বলতেন। আমি 44 একটা ভাই আমি একে যাই, আমি বলি শোনেন, আমি যখন একে যাবো না 9.1-এ যাবো, ওখানে সম্পূর্ণ লেখা আছে, হ্যাঁ আচ্ছা, 9.1-এ গিয়ে আমি দেখে দিই এটা, ঠিক আছে, আমরা এটা শেষ করে নিই, ওকে ঠিক ওকে। আছে। হ্যাঁ তো আমরা এইটা ধরেন বৃদ্ধিকারী সমন্বয়টা হয়ে গেল, সুদটা আমরা বললাম যে 41-এ দেখাবো। এখন আসেন হ্রাসকারী সমন্বয়, লাস্ট স্টেজটা দেখবো আমরা। হ্রাসকারী সমন্বয়ের মধ্যে আমার এইটিটা কি হয়, অবশ্যই হ্রাসকারী সমন্বয়, এটা সবার মুখস্থ। অবশ্যই তো সেটা হ্রাসকারী সমন্বয় হলো 90,000 টাকা, হ্যাঁ। আর আরেকটা ইস্যু হলো যে ক্রেডিট নোট। তো ক্রেডিট নোট একটা চলে আসছে, আপনাকে বললাম না যে মাল ফেরত আসছে না, হ্যাঁ হ্যাঁ
এই যে এখানে আমরা বলে সব লিখে দিয়েছিলাম 4,000 টাকা, এই যে মুশফিক বাবু 600 টাকা, সব মোট 4,600 টাকা ফেরত দিয়েছে। তাহলে এইটা একটা ক্রেডিট নোট। ঠিক, ক্রেডিট নোট সবসময় কি হয়, রাশকারী ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। তো এইখানে আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টে আমার 600 টাকা চলে আসছে। তাহলে এই ক্রেডিট নোটের মাধ্যমে রাশকারী সম্মানযোগ্য অর্থ পরিমাণ ভাইয়া একটু ইয়েটা মিউটে থাকেন না। হ্যাঁ দিচ্ছি ভাইয়া। মোট রাশকারী সমন্বয়ের পরিমাণ এই দেখেন 90,000 টাকা এটি, আর 600 টাকা ক্রেডিট নোট করছি, হ্যাঁ, যেটা ফেরত আসছে, তাহলে 90,600 টাকা। তাহলে এখন আমরা যদি নোট 34-এর জন্য, নোট 34 আমরা কি নিট প্রদেয়, ঠিক আছে, নোট 34 মুখস্থ করে ফেলাবেন। নোট 34টা হলো আমার নিট ভ্যাট করার সূত্র বললাম যে আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। তাহলে আমরা নিট প্রদেয় আমরা কত পাইছিলাম, 1,80,000 না, মনে আছে? এই যে নিট প্রদেয় আমরা 1,80,000, ঠিক আছে, এই যে 1,80,000, তো সেটা আমরা বসাইছি এখানে, এই যে 1,80,000, ঠিক আছে। আর আপনার কিন্তু ইনপুট ট্যাক্সও কিন্তু 1,80,000 পাইছি না, 1,80,000 পাইছি। দেখেন এই যে রিয়াদ নিলে কি সুবিধা, দেখেন যে ভেট আসে তা কিন্তু শেষ হয়ে গেছে, দেখছেন। এখন বৃদ্ধিকারী সমন্বয় মানে আপনার সরকার পাবে এই 1,00,000 টাকা যেটা দেন নাই আপনি, 1,00,000 টাকা যেটা দেন নাই, এখন এসে দিয়েছেন 1,00,000 টাকা, আর 3,000 টাকা হলো ওই আপনার ভাড়া। এই যে বৃদ্ধিকারী সমন্বয় যে বললাম যে 1,03,000, ঠিক আছে, এখানে বসে আছি, মাইনাস রাশকারী সমন্বয় এটি, আর হলো এই যে 600 টাকা কি আসছিল, ক্রেডিট নোট একটা আছে না, এই যে 90,600 টাকা, এখান থেকে এই যে যোগ মাইনাস করে 12,400 টাকা নিট প্রদেয় দাঁড়াইছে। আপনার সবকিছু ব্যালেন্স ট্যালেন্স দিয়ে এখানে আপনার সবকিছু দেওয়ার পরে আমার ব্যালেন্স দাঁড়াইলো আমার মাত্র 12,400 টাকা, দেখছেন। 12,400 টাকা। হ্যাঁ, হ্যাঁ 12,400 সবকিছু সমন্বয় করার পরে, এটি টেটি সব সমন্বয় করার পরে আসে আপনার 12,400 টাকা নিট প্রদেয় দাঁড়াইছে। এটা মানে ট্রেজারি করতে হবে, মানে সরকার পাবে, তাই না, পাবে এরকম পাবে। হুম। পাবে, এটা হলো সরকার পাবে, ঠিক আছে। তো এখন এখন ধরেন যে আরেকটা নোট 34 হয়ে গেল, নোট 35-এর জন্য আমরা কি করতে পারি, এটা নোট 35টা কিভাবে মাইনাস হয় এটাকে বলে দিলাম আমি, যে নিট প্রদেয় যেটা বের করছেন সেটার সাথে আপনার সমাপনী জের মাইনাস হবে, প্লাস তার সাথে ওই যে আপনার যেটা ওই কি বলে 18.6 এর যে ব্যালেন্স থাকে, হ্যাঁ, এটা এখন নাই, সবার তো নাই, তারপর দিয়ে রাখছি। তো এখন ধরেন যে আমরা সবসময় মাথায় রাখবেন যে নোট 35টা কিভাবে বিয়োগ হয়, হ্যাঁ, এই জিনিসগুলো জানতে হবে কিন্তু। নোট 35টা বিয়োগ হচ্ছে আপনার নিট প্রদেয় থেকে সমাপনী জের, ঠিক আছে, মাইনাস সমাপনী জের, এটা মাথায় রাখবেন। তো হ্যাঁ নিট প্রদেয় মাইনাস, ধরেন এই যে সমাপনী জের। নিট প্রদেয় কত, আমার নিট প্রদেয় কত হয়েছে ভাইয়া, 12,400, ঠিক আছে, আর মাইনাস করলাম, এখানে আমার বড় করে দেখা যায় মাইনাস করলাম 65,000, এই যে আমার ব্যালেন্স ছিল কিন্তু একটা, আমার অঙ্কতে কিন্তু ব্যালেন্স ছিল, মনে আছে, 65,000, সেই 65,000 করলাম, দেখেন এই যে 65,000 মাইনাস করছি। তো 65,000 থেকে মাইনাস করলে আমার 52,600 টাকা এখনো থাকে, মাইনাস থাকে, এই যে মাইনাস, দেখেন মাইনাস থাকা মানে কি, এটা মাথায় রাখতে হবে, আমার টাকা এটা, সরকার থেকে সরকারের কাছে পাবো ট্রেজারি করার টাকা, আমার দরকার নেই। পাবো হ্যাঁ সরকার থেকে পাবো, মাইনাস মানে সরকার পাবো থেকে পাবো। নোট 35-এ পাবো যখন দেখবেন আমি পাবো। বলি, এগুলা কিন্তু খেয়াল করবেন, শোনেন, যারা 9.1 অনলাইনে করেন এরা কিন্তু সবসময় 9.1 এটা খেয়াল অনেকে করে না, যে দিয়ে দিছে ব্যালেন্স ব্যালেন্স মিলে গেছে, হয়ে গেছে, স্যার কোথায় ক্যালকুলেশন গুলো হলো, কিভাবে হলো, এটা অনেকে দেখে না, ঠিক আছে। তো আপনি যখন নোট 9.1 করবেন তখন এই ক্যালকুলেশন দেখবেন যে আপনার কোথায় মাইনাস হলো, কোথায় কিভাবে হলো, হ্যাঁ, এটা দেখবেন, মজা পাবেন এগুলো জিনিস। এই দেখেন 52,600 টাকা মাইনাস, আপনি দেখবেন 35 নোট 35-এ দেখবেন যে এরকম মাইনাস হয়ে গেছে, তার মানে বুঝতে হবে নোট 35-এ আপনার যদি প্লাস থাকে বুঝতে হবে সরকার পাবে, আর যদি মাইনাস থাকে আপনি পাবেন, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তো এইটা আমরা শেষ করলাম। এখন আসেন নোট 50 ট্রেজারি জমা। এইবার আসেন, আপনাকে সেদিন আমি বলছিলাম যে এখানে একটা দেখাবো আমরা, যে নোট 50টা কিভাবে হয়। নোট 50 হয় 35, যেটা আমরা এই যেটা আমরা ব্যালেন্সটা বের হয়েছে নোট 35-এ সমাপনী জের বিয়োগ করার পরে সেইটা থেকে সেটার সাথে যোগ হবে কি, দেখছেন 41, 43, 44, 41 হলো ইন্টারেস্ট, 43 হলো এইচডি বা ওই যে ইয়েটা মনে হয়, আর 44 আপনার এই যে রিটার্ন সাবমিশন যদি আপনি না করেন সেটার জরিমানা আসবে, ঠিক আছে। তো তিনটা ইস্যু এখানে, তো তিনটা ইস্যুর মধ্যে আমাদের একটা আছে না, সুদ আছে না ভাই, 41টা তো আছে নাকি, সুদটা আছে, আছে। ইন্টারেস্টটা আছে, এই ইন্টারেস্টটা এই দেখেন 29-এ আমরা 52,600 টাকা বসে দিই, মাইনাস কিন্তু ছিল, মাইনাস যেভাবে আছেন সেভাবে বসাবেন, মাইনাস প্লাস এখানে 5,000 টাকা, দেখছেন
এই হ্যাঁ দেখেন এখানে দেখেন এই 50-এ আসে কি হয়ে যাবে, এটা দেখছেন, এটার সাথে কিন্তু যোগ হয়ে যাচ্ছিল, আপনার বেড়ে যাচ্ছিল, বেড়ে না যায় হুম, কি হয়ে যায়, দেখেন বেড়ে গেলে কি হবে, আপনার ব্যালেন্স কমে যাবে না? হ্যাঁ কমে যাবে। আপনার ব্যালেন্স কত ছিল? 52,600 ছিল, তাহলে এখন কত হয়েছে? 600, 47,600। 47,600, হ্যাঁ। এই অনেকে বলতেছিলেন ভাই এটা তো ইনক্রিজিং ইনক্রিজিং, আমার তো বেড়ে যাওয়ার কথা, বেড়ে যাওয়ার কথা। এখানে আপনার হয়েছে, ঠিক হয়েছে, এটা আপনার কমে গেছে, হুম, ব্যালেন্স কমে গেছে। হুম, ব্যালেন্স কমা মানে কি, আপনার তো বেড়ে যাওয়া, ওখানে তো ওই ইনক্রিজিং হওয়া মানে বেড়ে যাওয়া, হুম, তাই না? হুম, এই যে হুম, আপনার প্রমাণ আমি দিয়ে দিছি কিন্তু এখানে, যে আপনার এখানে কিন্তু ব্যালেন্স কমে গেছে, 52,600 থেকে 47,600 হয়ে গেল। হুম, হুম। ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার। এখন ক্লিয়ার, যদি আপনার ট্রেজারি না করলে কি হতো, এরকমই ব্যালেন্স থেকে থাকতো, ট্রেজারি যদি না করতেন আমরা আপনার সমন্বয় করতে পারবেন, কিন্তু এখন কিন্তু জরিমানা, সুদ, এগুলা কিন্তু সমন্বয় করা যায়, আপনি জানেন? এগুলা কিন্তু নতুন আইনে আপনি কিন্তু সম্পূর্ণ সমন্বয় করতে পারবেন যদি ব্যালেন্স থাকে, আপনার কোনো সমস্যা নেই, আপনার ট্রেজারি করা লাগবে না। ঠিক আছে? তো আমরা ট্রেজারি এখানে করে দেখাইছি, যে আপনার আপনার যোগ বিয়োগের জন্য আমরা দেখাইছি এটা, হ্যাঁ, এটা মাথায় রাখেন। তো এইখানে আমরা 47,600 টাকা, এইটা আমাদের এখন ব্যালেন্সটা আছে, এই যে আমি লিখে দিচ্ছি সুন্দর করে, যেটা ট্রেজারি করতে বাধ্য নয় আমি। ঠিক আছে? তো এখন যেহেতু আমি একটা ট্রেজারি করে ফেলছি, যে 1 লাখ, ওই যে কত, 5,000 না, 1 লাখ আর 5,000 টাকা কিন্তু আমি লিখে দিচ্ছি ওখানে, ট্রেজারি জমা করছি। তো এখন বর্তমান এই যে দেখেন, বর্তমান কর্মীদের সমাপনী জের এইখানে এখন এখন এই অঙ্কটা এখন 50, এই 50টা কিন্তু করতেই হবে, সবসময় মাথায় রাখবেন। এই চারটা আবার ওইখানে আপনার উৎপাদ কর, আপনার উপকরণ কর, বৃদ্ধিকারী হ্রাসকারী, চারটা করার পর আসে আবার চারটা ধাপ। ঠিক আছে না? এটা মাথায় রাখবেন, যারা কনসার্নের পরীক্ষা দিবেন তাদের মাথায় ঢুকে ঢুকে নেন এটা। ওই চারটা করার পর আসে আবার কয়টা ধাপ? চারটা ধাপ। নোট, নোট 34, নোট 35, নোট 50 আর সমাপনী জের। ঠিক আছে? অঙ্ক কিন্তু এইভাবেই করতে হবে আপনাকে, অঙ্ক এইভাবেই করতে হবে, হ্যাঁ, সুন্দর করে এইভাবেই করতে হবে। তো এই যে দেখেন এখন সমাপনী জেরটা বের করার সিস্টেমটা কি, আপনার ট্রেজারি চালান মাইনাস আপনার এই যে নিট, যেটা ট্রেজারি জমা 50, নোট 50। ঠিক আছে? 58 মানে কি, 58তে আমরা কি এন্ট্রি দেই? ট্রেজারি চালান, যারা কাজ করেন তারা জানেন 58তে ট্রেজারি চালান গুলো এন্ট্রি দিতে হয়। তো সেখানে এন্ট্রি দিচ্ছি আমি, এই যে 1,05,000 টাকা এখানে আছে, আম, তারপর মাইনাস, এখানে দেখেন, এইখানে দেখেন মাইনাস, এখানে মাইনাস 47,600 ছিল না, এই দেখেন ভিতরে কিন্তু ঠিকই আমি মাইনাস 47,600 দিয়ে দিছি, 50, 50 না 600 হবে এটা, 600। তো এইখানে দেখেন 1,50,000, মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে ভাই, সবাই জানেন তো যারা সায়েন্স স্টুডেন্ট আছেন, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, হবে। প্লাস। প্লাস, কিন্তু প্লাস সাইনটা হবে। থাকবে মাইনাস। এই দেখেন ওই, হ্যাঁ এই যে দেখেন ভাই একটা প্লাস, ফিগার পাল্টে প্লাস গেছে এখানে, প্লাস, 47,600 হয়ে গেছে। এটা 47,600 হবে না, 600 47,600 হবে, হবে, হ্যাঁ, ওখানে 600 500 হবে হবে না, আগে। 600 হবে, হবে না, কারণ আগে 600 ছিল, 600। ওটা আমাদের 600 হবে, এটা ঠিক করে নিতে হবে। ঠিক আছে? তো এইখানে দেখেন যে 47,600, তো আমার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে যোগ করলে এই দেখেন 1,05,000, এখন এই যে ট্রেজারিটা জমা হয়ে গেছে না, এই যে 1,52,600 টাকা আমার থাকবে এখন। কথা বুঝছেন? সমাপনী জের। এখানে যে আমার যে ওইখানে, এখানে এখন বলি, এখন এখানে ব্যাপার আমি বলি, এখানে আপনি 1,52,600 টাকা কেমনে আসলো? এখানে একটা ব্যাপার তো, যে আমি ট্রেজারি করলাম, তো ট্রেজারি তো সরকার পাওয়ার কথা, তাহলে আমার তো ট্রেজারি তো মানে সরকার নিয়ে নিবে এটা, তো আমার এখানে ব্যালেন্সটা বেড়ে গেল কেন? হুম। কে বলতে পারবেন এটা ব্যালেন্সটা কেন বেড়ে গেছে? কে বলতে পারবেন? বলেন দেখি, কে কে বলতে পারে এটা? কারণ সমাপনী এই তো যে 1,52,600 টাকা, আমি আমি বলি, আমার তো 1,05,000 টাকা তো ট্রেজারি করছি, এবং বৃদ্ধিকারী সমন্বয় করছি, আবার হলো কি করছি, 41-এ দিচ্ছি, তাহলে এই ব্যালেন্সটা কি জিরো না? এই ব্যালেন্সটা জিরো। তারপরে আমি আমার রিবেট নিচ্ছি, আমার রিবেট নিচ্ছি 1,80,000 টাকা, আর হলো প্রদেয় আসছে আমার 1,80,000, এই দুটো মিলেও জিরো, তাহলে আমার তো 65,000 টাকা থাকার কথা ছিল, তো আমার 1,52,000 টাকা কেমনে হলো? বলেন, কে বলতে পারবে এটা? আমি জিনিয়াস খুঁজতেছি আজকে এটা, বুঝছেন? আমি আমি বুঝাতে পারছি এটা, যে আপনি প্রোডাক্ট বিক্রি করছেন, প্রদেয় মূসক আসছে 1,80,000, তাই কি না বলেন? হ্যাঁ আপনার ভাইয়া। রিবেট নিছেন 1,80,000, তার মানে কি দুটা মিলে কি হয়ে গেছে, জিরো হয়েছে, হয়েছে কিনা বলেন? জিরো। হ্যাঁ, জিরো। জিরো। তাহলে 1,05,000 টাকা আপনি ইনক্রিজিং করছেন, যে একটা 41-এ দিচ্ছেন, একটা 27-এ দিচ্ছেন, ইনক্রিজিং করছেন, আপনার ব্যালেন্স কি হয়েছে, বেড়ে গেছে, আপনার কমে গেছে, তো সেখান থেকে আপনি ট্রেজারিও করে দিচ্ছেন, তার মানে এটাও কি জিরো না? জিরো হ্যাঁ, কিনা জি বলেন? জিরো কিনা? আপনি এটা তো শিওর যে জিরো। ইনক্রিজিং জি করার পর জি ট্রেজারি করার পর জিরো। তাহলে আমার হুম। ব্যালেন্স ছিল 65,000, তাহলে 65,000 না টাকা থাকবে, তাহলে আমার তাহলে এখানে আমার 1,52,600 কেমনে হলো?
বলেন, কে বলতে পারবেন? কারো মাথায় আছে এটা? কি জন্য হলো এটা? 1,52,000 টাকা কি জন্য হলো? রিপিট করবেন প্লিজ। হ্যাঁ লাস্টের অংশটা রিপিট করবেন প্লিজ, সরি। লাস্ট এই যে এটা, রাজকারী সমান কত? হ্যাঁ রাশকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চলে আসছেন, বলেন। রাশকারী সমন্বয়, এই যে আপনি দেখেন, এই যে সুন্দর একটা কথা বলছে, অলরেডি উনি চলে আসছে এখানে, হ্যাঁ। তো রাশকারী সমন্বয় যেটা হয়েছে, বুঝছেন, রাশকারী সমন্বয় সেটা তো আমার আর সমন্বয় হয়ে যায়নি। রাশকারী যে সমন্বয়, এটা আমার ব্যালেন্সে যোগ হয়েছে না। জি জি এটি জি এটি মাহবুব ছিল ভাই, জি না 90,000 টাকা? ছিল জি, নাকি, ছিল কি ভাই বলেন? হ্যাঁ এটিটা হ্যাঁ তো আমার সমন্বয় এখনো আমার প্রোডাক্ট কিন্তু রয়ে গেছে। আমি কিন্তু 18 লাখ টাকার প্রোডাক্ট আমি বিক্রি করছি কত, 12 লাখ টাকার। আমার এখনো 6 লাখ টাকা প্রোডাক্ট আছে না আমার স্টকে? আছে আছে। হ্যাঁ আছে। তাহলে এখন দেখেন, তো এখন তো 6 লাখ টাকার উপরে ভ্যাট কত আছে, ক্যালকুলেটর আছে? 6 লাখ টাকার উপরে ভ্যাট কত আছে দেখেন, 90,000 টাকা আছে। 90,000 টাকা, হ্যাঁ। হ্যাঁ তো ওই আপনার এটিটা এটিটা আছে না 90,000 টাকা? হ্যাঁ হ্যাঁ কথা বুঝছেন? তার মানে কি, এই যে আপনি আবার আবার যখন মাল বিক্রি করবেন, ওই এটির টাকাটা 90,000 টাকা এখানে সমন্বয় হয়ে যাবে। তার মানে আপনার ভ্যাট আপনার পকেট থেকে দেওয়া লাগতেছে না। ক্লিয়ার? আর 600 টাকা কোনটা আসছে, যে মালটা ফেরত আসছে আপনার কাছে, সেই 600 টাকার মূসকটা এখানে আসছে। ক্লিয়ার? ভাইয়া, বুঝি বুঝি নাই ভাইয়া, আর একটু বলেন তো, ক্লিয়ার হয়নি আমি ভাইয়া। আমার আপনি ভাই আর ধরেন, আমি বলতেছি, আপনি ধরেন যে আমরা তো জিরো, সবগুলা জিরো হয়ে গেছে না, আপনি হ্যাঁ ভ্যাট আসছে 1,80,000, রিবেটও নিয়ে নিয়েছেন 1,80,000, তাই না? হ্যাঁ হ্যাঁ তার ভাইয়া, মানে কি ওটা জিরো, জিরো। জিরো। আর হুম, জরিমানা আপনার আপনার সুদ আর হলো অপরিচিত মূসক হলো 1,05,000। তাহলে এটা যদি হ্যাঁ আপনি হ্যাঁ, লিখছেন, তারপর ট্রেজারি তো করছেন, তার মানে এটাও জিরো। জিরো জিরো। আমার তাহলে 65,000 টাকা ব্যালেন্স ছিল, তাহলে আমার এখানে আমি ব্যালেন্স দেখাচ্ছি 1,52,600 টাকা। আমার ব্যালেন্স হ্যাঁ হ্যাঁ, কেমনে বাড়লো তাহলে? তো আমার তো সেটাই। থাকার কথা ছিল 65,000 টাকা, তাই না? 65,000, হ্যাঁ। হ্যাঁ, তো আমার বেড়ে গেল কেমনে? ও একজন ভাই বলছে অলরেডি যে ভাই ইনক্রিজিংটা তো আমরা কোনো কিছু করিনি। ইনক্রিজিং এর যে টাকাটা আছে, যেমন এটির হ্যাঁ টাকাটা, কারণ আমি সব সব প্রোডাক্ট তো বিক্রি করিনি। আমার তো 12 লাখ টাকা, আমার আমার এডিশন দিয়ে 18 লাখ টাকা প্রোডাক্ট হয়েছে না। তা হ্যাঁ 18 ভাইয়া, লাখের মধ্যে আমরা 12 লাখ ছয় টাকা সেল করছি, আরো 6 লাখ টাকা প্রোডাক্ট আছে। এই জন্য আমার আচ্ছা এই ব্যালেন্সটা আমার সমন্বয় হয়নি, ওই এটিটা সমন্বয় হয়নি। এই জন্য আচ্ছা আচ্ছা। এটিটা কি হয়েছে, আমার যোগ হয়ে গেছে, ব্যালেন্সের সাথে যোগ হয়ে গেছে। আর 600 টাকা হলে ক্রেডিট নোট একটা করছি না, এই ক্রেডিট নোটটা রাশকারী সমন্বয় হয়েছে না, ফেরত পাইছি তো, হ্যাঁ সেটা ব্যালেন্স আমার যোগ হয়ে গেছে। আমি বললাম যে ব্যালেন্স বাড়বে, তো এই যে ব্যালেন্সটা বেড়ে গেছে এখানে। কথা আচ্ছা, বুঝছেন? তাহলে ভাইয়া এইগুলো এক লাখ 1,00,000, বাউন্ন 1,05,000 টাকা কিভাবে কিভাবে হলো ভাইয়া? 1,05,000 মানে 58 যেটা নোটে, এক লাখ এক পাঁচ লাখ হাজার তো আমি 1,05,000 টাকা আমরা তো সমন্বয় করিনি। আমরা তো কি করছি, ট্রেজারি দিছি। আচ্ছা, কথা বুঝছি। বুঝছেন? আমরা একটা ট্রেজারি হ্যাঁ দিছি হ্যাঁ, না, এই যে 1,05,000 58 তো ট্রেজারি দেখাইছি তো। ট্রেজারি ওটা দেখালে কি হয়ে গেল, আপনার জিরো হয়ে গেল। আচ্ছা, বুঝছি। আমরা যেহেতু বৃদ্ধিকারী সমন্বয়, ধরেন যে বৃদ্ধিকারী সমন্বয় দেখাই দিচ্ছেন, আপনার ব্যালেন্সে কি হয়েছে, কমে গেছে। তা আবার আবার ওই টাকাটা আপনি দিয়ে দিচ্ছেন, তাহলে ব্যালেন্সটা আবার আবার ঠিক থাকলো। তার মানে আপনার আগের যে ব্যালেন্স ছিল সেটাই আছে এখন। কথা বুঝছেন? কিন্তু আমার 1,52,000 হয়েছে, ওই যে এটি যেটা আছিল, এটিটা যোগ হয়ে গেছে। আর 600 এটি টাকা আর হলে সিক্স ক্রেডিট নোট পয়েন্ট যেটা সেভেনটা করছে সেই দাদা, 600 টাকা। হ্যাঁ এটি আর সিক্স পয়েন্ট হ্যাঁ সেভেনটা, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটি আর ওইটা, 6.7টা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার? ক্লিয়ার? এটা সবাই বুঝছেন? বলেন, এটা কে বোঝেন না বলেন, এটা সুন্দর জিনিস কিন্তু একটা, হ্যাঁ। এটা এই যে জিনিসগুলো কেউ কিন্তু এভাবে চিন্তা করে না যে ব্যালেন্সটা বাড়লো কিভাবে, আপনার কোত্থেকে আসলো। আপনি এখন এই যে আমি বলছি যে 15% হারে যদি আপনি ইয়ে দেন, তা দেখেন আপনার ভ্যাটটা দেওয়া লাগতেছে না। এটা খুব মজার জিনিস। আপনাকে আজ যে 6 লাখ টাকার মাল আছে আপনার, 6 লাখ টাকার উপরে ভ্যাটই আসে 90,000 টাকা, তো আপনি এটি তো সমান হয়নি এখনো। তো এটি টাকাটা ধরা আছে না। তা আপনি এখন এখন আসে এই ফেব্রুয়ারিতে আসে মাল যখন ওই 6 লাখ টাকা বিক্রি করবেন, ওই এটির সাথে সমান হয়ে যাবে। আপনার ওই 65,000 টাকাই থেকে যাবে আবার। তার মানে কি, ব্যালেন্সে কোনো নড়চড় হলো না। তার মানে 15% দেওয়াটা হলো ভালো জিনিস, এটা রিবেট নেওয়াটাই হলো এই সুবিধাটা। ঠিক আছে? এই হলো ভাইয়া, অঙ্ক তাহলে আমাদের। 1,52,600 বলেন। টাকা কি এখন, 1,52,600 টাকা কি সরকার পাবে নাকি আমাদের কাছ থেকে? না, না সরকার এখন পাবে না, এটা 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 আমার ব্যালেন্স, ব্যালেন্স সরকার পাবে না। থাকবে না। এটা ব্যালেন্স ব্যালেন্স থেকে থাকবে। যাবে। এই আচ্ছা আচ্ছা, সমাপনী যে লিখে দিছি আমি, সমাপনী যে, ঠিক আছে, এটা আমার ব্যালেন্সটা থেকে যাবে। ঠিক আছে। আচ্ছা আপনার আপনার যখন ব্যালেন্স কোথায় দেখাবে জানেন, কোথায় পাবে, এটা কখন দেখাবে, আপনার নোট 50-এ দেখাই দিবে যে পাবে কি পাবে না। সমাপনী জেরে আপনার এখানে এখানে সমাপনী জেরে আপনার এখানে আর কোনো সুযোগ নেই। সমাপনী জেরে তো আপনার ট্রেজারি দিয়ে বের করতে হবে, ট্রেজারি না হলে তো আপনার সমাপনী জেরে আসবে না। কথা বুঝছেন? আপনার নোট 50 দেখবেন
যে নোট 50-এ আপনি যখন এখানে মাইনাস থাকবে তাহলে বুঝবেন যে আপনি পাবেন সরকারের কাছে, আর যদি প্লাস থাকে তাহলে বুঝবেন যে সরকার পাবে আপনার কাছে, ট্রেজারি জমা করতে হবে এটা। কথা বুঝছেন? এখানে কিন্তু আমার ট্রেজারি জমা না করলেও কোনো সমস্যা ছিল না, ট্রেজারি জমা না করলেও সমস্যা ছিল না। আমি ট্রেজারি যদি জমা না করি তাহলে আমার ব্যালেন্স থাকতো 47,600 টাকা। কথা বুঝছেন? হ্যাঁ ভাই। এই ব্যালেন্সটা থাকতো আমার। এখন যদি এই 6 লাখ টাকা প্রোডাক্ট বিক্রি করতে যেতাম না, এখন ট্রেজারি যদি না দেন আপনি, এই যে 6 লাখ টাকা যখন প্রোডাক্ট বিক্রি, তখন আসতো তো 90,000 টাকা ভ্যাট আসতো, তখন আপনার কাছে এই যে 47,600 টাকা মাইনাস করে এই 90,000 থেকে যা থাকবে সেটা ট্রেজারি জমা করা লাগতো। ক্লিয়ার? বুঝছি ভাই ক্লিয়ার। হ্যাঁ, কে বোঝেন নাই বলেন, এখন আর কেউ আছেন এরকম যে বোঝেন নাই ভাই? বলেন। এখন কোনো বোঝার কোনো সমস্যা আছে এটাতে, যে সমাপনী যেগুলো কিভাবে বের করে? বাবু ভাই একটা কোয়েশ্চেন ছিল ছোটখাটো। হ্যাঁ বলেন বলেন বলেন। সেটা হচ্ছে মানে বোঝার জন্য যে 6.7 আমরা যে ইস্যু করি এটার ক্ষেত্র কয়টা হতে পারে, দুইটা নাকি? যে একে তো পণ্য ফেরত আসলো অথবা আমি কোনো চালান ক্যান্সেল করলাম এই জন্য। হ্যাঁ, ট্রেড নোটটা হলো এই জন্যই। হ্যাঁ, আর আপনি যদি অন্য কোনো কারণে যদি আপনার আমি হ্যাঁ বলি, আপনার প্রোডাক্ট ফেরত দেয় বিভিন্ন কারণে। প্রোডাক্টটা ফেরত দেয় কি কারণে? বিভিন্ন কারণে ফেরত হয়। যে আপনার প্রোডাক্ট বেশি বেশি দিয়ে ফেলছেন, আপনি ভুল লিখছেন, ঠিক আছে, ভুল চালানটা ইস্যু করা হয়েছে, সেটার ক্ষেত্রেও আপনি ক্রেডিট নোট করে ফেলবেন। আপনি প্রোডাক্টটা ফেরত আসছে যে ভালো না, সেই জন্য আপনার ফেরত আসছে, সেটা ক্রেডিট নোট করবেন। আপনি ধরেন যে কোনো একটা জিনিস মানে কোয়ান্টিটি বেশি গেছে, আপনি কমায় ফেলবেন, ঠিক আছে, তো সেক্ষেত্রেও আপনি ক্রেডিট, কারণ ভ্যাট তো বেশি চলে যাবে, বেশি যদি ভ্যাট বেশি চলে যাবে না, তো সেক্ষেত্রে কি করবেন, ভ্যাটটা ফেরত নেবেন, সেই ক্ষেত্রে আপনি ক্রেডিট নোট করবেন, ঠিক আছে। আর এই তো এগুলোই তো কারণ। আর আপনার অন্য কোনো কিছু কারণ থাকে যে আরো বিভিন্ন কারণ থাকতে পারে, তো সেগুলোর ক্ষেত্রে ক্রেডিট নোট করার ইয়ে হয় না। ওই যে বললাম না, ইনক্রিজিং যেটা ডিক্রিজিং এর জন্য যে নোট 32 যেটা আছে সেখানে আপনি লিখে দিয়ে যে কোনো জিনিস ইনক্রিজিং করতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখন এই যে যে ডাটাগুলো, ঠিক আছে, এই ডাটাগুলো আমরা আমরা সুন্দর করে এখন এখানে অঙ্ক করা দেখলাম। আমরা এখন দেখব, দেখেন আমরা 9.1-এ গিয়ে এখন দেখব। দেখেন যারা 9.1 বোঝেন তারা দেখেন, আর যারা বোঝেন না তারা ভালোভাবে দেখেন একটু। আমরা 1.5 ঘন্টার মধ্যে শেষ করবো আমরা, হ্যাঁ, এটা মাথায় রাখবেন সবাই, 1.5 ঘন্টার মধ্যে যদি আমরা শেষ করতে পারি সবার ভালো লাগবে। এই যে দেখা যাচ্ছে এটা, হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। দেখা যাচ্ছে, হ্যাঁ। দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তৈয়দ ভাই কথা বলেন আপনি। এই যে দেখেন আমরা কি করব, আমরা সেল করছি সেটা আমরা এসে নোট 4-এ দেখাবো, ঠিক আছে, এরকম একটা সাব ফর্ম, আউটপুট টেক্সট, ঠিক আছে, 3 নম্বর পার্টে। তো এটা আমরা দেখাবো যে ইলেকট্রিক কেটলি যে কোড নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, দিয়ে আমরা সার্ভিস নেমটা লিখবো, ভ্যালু লিখবো, ভ্যালু দেওয়া মাত্র এই ভ্যাটটা চলে আসবে, ঠিক আছে। এটা আমরা নোট 4-এ লিখবো। এটা হলো আউটপুট টেক্সট, মানে এটা হলো। আর ইনপুট টেক্সট কোথায় লিখবো? নোট 15 আমি বললাম, নোট 15-তে ইনপুট টেক্সট। এই যে ইনপুট টেক্সটের আমি দেখেন এই যে সবকিছু দিচ্ছি, সি নাম্বার দিলাম, ডেট দিলাম, এটা অটো দেওয়া মতো চলে আসবে, এটা দেখার কিছু নাই, ঠিক আছে। এখানে আপনি অটো আপনার লিমিটের নাম্বারটা দিবেন, মানে লিমিটে তো বলা হয় না, এখন এখন পূর্ণ ঘোষণা, এটা সবাই জানেন তো না? এটাকে কি বলা হচ্ছে? পূর্ণ ঘোষণা না? ঘোষণা। হ্যাঁ, হ্যাঁ, পূর্ণ ঘোষণা। তো এটাতে আমরা সবকিছু অটো চলে আসবে এটা দেওয়া মাত্র। এই যে 12 লাখ টাকা ভ্যাট, এই যে 1,80,000 এই এটি এখানে চলে আসবে 90,000 টাকা, ঠিক আছে। এটা নোট 15। এইবার নোট 27-এ আমরা কি কি দেখাইছিলাম মনে আছে? নোট 27-এ ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এই লেখেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নোট 27। এখানে আমরা যে আনপেইড ভ্যাট ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর থেকে 1 লাখ টাকা, আর ভ্যাট অন অফ স্ট্যান্ড, হ্যাঁ, 3,000 টাকা এখানে আমরা দেখাই দিচ্ছি, ঠিক আছে। নোট 27 এভাবে দেখাই দিবেন সাবফর্মে, অটো চলে যাবে, ওখানে যোগফল চলে যাবে। তারপরে আসেন এই যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নোট 30-এ কি আছে, ওই যে এটিটা অটো চলে আসবে, এখানে আপনার হাত দেওয়ার দরকার নেই, ঠিক আছে, এটা অটো চলে আসবে। এটা একটা গেল। এইখানে দেখেন এই যে ক্রেডিট নোট দেখেন ভাই, এই যে নোট 31, ঠিক আছে, এই যে নোট 31 ক্রেডিট নোট,
এর নোটে আপনি কি কি ইস্যু করবেন, এই ইস্যু ডেট, ভ্যাট চালান নাম, যেটা যে ভ্যাট চালান আপনার কি বলে এটা ক্রিয়েট নোট করবে, সেই ভ্যাট চালান নাম্বার লাগবে, ইস্যু ডেটটা লাগবে। হ্যাঁ, মানে আপনার ইনগেজিং কত ভ্যালু ছিল, পুরো ভ্যালুটা কত ছিল, সেখান থেকে আপনি কত টাকা করবেন। ঠিক আছে, এটা কিন্তু সিস্টেম ওখানে দেখবেন আপনি। হ্যাঁ, ডিক্রিজিং কোয়ান্টিটি সব লিখতে হবে এটা, ওটা লিখে কিন্তু সুন্দর করে এই জিনিসটা আসবে 600 টাকা। আমি একটু শর্টকাট করছি। এই 600 টাকা, এই 600 টাকা আমরা নোট 31-এ দেখাই দিচ্ছি। ঠিক আছে, নোট 31টা পূরণ করতে হয়, এটা পূরণ করলে চলে আসবে। আর নোট 58-তে, এইবার নোট 58-তে আমরা কি করছি, ট্রেজারি জমা দিছি না একটা, নোট 58-তে জমা দিছি 1,05,000 টাকা। হ্যাঁ, এই যে আনপেড ভ্যাট আর ইন্টারেস্ট আমি লিখে দিছি। তো এইটা লেখার পরে এই যে চলে আসছে, এই যে সাব ফর্ম গুলো পূরণ করছি। হ্যাঁ, তো এইটা হলো আমাদের সাব ফর্ম। এখন আমরা মেন ফর্মে চলে যাই, দেখেন মেন ফর্মে কিভাবে আসছে। এই যে দেখেন, এই যে নোট 4-এ আমরা ইয়া করছি না, নোট 4-এ দেখেন ওই যে অটো চলে আসছে, সাব ফর্ম থেকে এই যে অটো চলে আসছে 12 লাখ, হ্যাঁ, এখানে হলো 1,80,000, 1,80,000। 1,80,000। হ্যাঁ, ঠিক আছে, হিসাব ঠিক আছে কিনা দেখেন। তারপর আমরা পার্সেসে আমরা এখন কি করবো, পার্সেস ইনপুট ট্যাক্স, পার্সেস 15-তে আমরা এন্ট্রি দিছিলাম না। হ্যাঁ, এই যে 12 লাখ দিচ্ছি, দেখেন 1,80,000 চলে আসছে। ঠিক আছে, তারপরে দেখেন নোট নোট 27-এ আমরা দিছিলাম 1,00,000 আর 3,000। 1,00,000 হলো অপরিশোধিত ভ্যাট, আর হলো 3,000 টাকা রেন্ট। এই দেখেন নোট 27-এ দিছিলাম, এই যে নোট 27-এ চলে আসছে আসছে এই। তারপর দেখেন এই যে নোট 30-এ চলে আসছে, নোট 30-এ কি 90,000 টাকা এটি, এটা অটো চলে আসছে ওখান থেকে। ঠিক আছে, আর 31 এই যে ক্রেডিট নোট 31 আমরা 600 টাকা দেখাই দিলাম, যেটা এই যে 31 নোট 31-এ 600 টাকা চলে আসছে আসছে না, এই 90,600। এখন দেখেন এই যে নোট 34, আমি বলছি না নোট 34 আপনাকে 35, 35, 50 আর ওই আপনার ক্লোজিং ব্যালেন্স দেখতে হবে। এখন আমরা যেহেতু ইন্টিগ্রেশন হয়ে গেছে, তো আমরা এখন নোট 34-এ দেখেন এই যে 12,400 টাকা ওইখানে যেটা আসছিল, 12,400 টাকা আমাদের নিট প্রদেয় আসছিল না, মনে আছে? নিট প্রদেয় কর, হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, যে নোট নোট 34-এ চলে আসছে, দেখছেন 12,400 টাকা চলে আসছে, এই যে বিয়োগ, এই যে যোগ বিয়োগ করে চলে আসছে। আর 35-এর সাথে কি করছিলাম, সমাপনী জেরের সাথে এটা বিয়োগ করলে কি আসে দেখছেন, 34 মানে সমাপনী জের করলে দেখছেন 52,600। তার মানে কি 52,600 টাকা আমরা পাবো না, সরকার পাবে? বলেন। আমরা পাবো, আমরা পাবো। হুম, কেন কেন আমরা পাবো কেন? এটা মাইনাস ফিগার দে। মাইনাস ফিগার, হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। এই যে মাইনাস ভাই, ফিগার, এই যে এখানে ব্র্যাকেট মানে হলো মাইনাস ফিগার। ঠিক আছে, মাইনাস ফিগার, এখানে হ্যাঁ মাঝে ভাইয়া। দেওয়া থাকে মাইনাস ফিগার। হ্যাঁ, অ্যাকাউন্টিং পড়ে তারা জানে। এটা হলো মাইনাস ফিগার। এই মাইনাস ফিগার হ্যাঁ, মানেই আমরা পাবো, সরকার পাবে না। ঠিক আছে, আমার আমরা পাবো। এখানে বোঝা যাচ্ছে জি ভাই, আমাকে আর ট্রেজারি দেওয়ার দরকার নাই। ঠিক দরকার আছে, দরকার তারপর নেই। আমরা দেখলাম, হ্যাঁ, এখন এখানে এখানে বুঝতেছি দরকার নাই। যখন মেন জিনিসটা কোথা থেকে বুঝবো জানেন, নোট 50-এ আচ্ছা মেন ভাই, জিনিসটা বুঝবো যে আপনাকে দেওয়া কি লাগবে কি লাগবে না। কোথায় বুঝবো আচ্ছা আমরা, ভাই, 50-এ যদি 50-এর 50। ওইখানে যদি কোনো 41, 42, ওই 43 যদি কোনো ঝামেলা থাকে, তখন তো আপনার এখান থেকে কাটবে, তাই না? তো এই জন্য হ্যাঁ ভাই, এখানে 52,600 আছে, আমার ধরুন যে 1,00,000 টাকা এখানে আমার জরিমানা আছে, তখন তো আপনার কি করতে হতো, ট্রেজারি দেওয়া লাগতো না, তখন বুঝবেন হ্যাঁ আপনি। এই জন্য নোট 50 ছাড়া আপনি বুঝতে পারবেন না, সবসময় খেয়াল রাখবেন নোট 50। ঠিক নোট আছে, 50। তো হ্যাঁ, তো আমার যেহেতু এখানে দেখেন, এই যে এখানে এখন সবাই এখন এখানে দেখেন, একটু ফলো করেন ভাইয়া, একটু ফলো করেন। এই যে 41 ইন্টারেস্ট অন ওভার ডিউ ভ্যাট লেখা আছে সরাসরি, দেখছেন বেস্ট অন নোট 35, এই 35-এর উপরে, এইটার উপরে নির্ভর করবে। ঠিক আছে, অডিও বেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন 41, এই 41 আমি কি করছি, 5,000 টাকা বসাইছি। বসে দিছি। দেখছেন, এই যে 35-এর সাথে কি বলছে, এটা 35-এর সাথে এই যে এটা ইয়া হবে না, এই যে 50-এর সাথে এই যে জিনিসগুলো যোগ হয়, হ্যাঁ 50 যোগ ওই 35 আর 50 কিন্তু একই থাকে। 35 আর 50 কি হয়, এই ভ্যালুটা এখানে চলে আসবে যখন আপনি ক্যালকুলেশন 41, 42 না থাকবে, ওইটা চলে আসবে। আর না থাকলে ওটার থেকে বিয়োগ করে এটাতে আসবে, 50-এ আসবে। ঠিক আছে, তো এই যে 41-এ যখন বসাইছি তখন 5,000 টাকা মাইনাস করছে না, তখন কি হয়েছে 47,600 টাকা, দেখেন নোট 50-এ হয়ে 7,600। গেছে। হ্যাঁ, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। তারপরে, হ্যাঁ, তারপর এই যে ইন্টারেস্ট ওভার ডু এসডি 42 নাম্বারটা। ঠিক আছে, আর 44 নাম্বারটা হলো এই ফাইন অ্যান্ড প্ল্যান্টি নন সাবমিশন, দেখছেন 43 নাম্বার, মনে আছে? ফাইন অ্যান্ড প্ল্যান্টি ফর নন সাবমিশন অফ রিটার্ন 43-এ। ঠিক আছে, এখানে অটো, এটা অটো আসে, এটা এখানে অটো আসবে কিন্তু না দিলে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার দেখেন 5,000 টাকা মাইনাস করবে, 47,650 আসছে। আমি কিন্তু দেখাই দিচ্ছি, ম্যাথমেটিক্স করে দিন দেখাই দিচ্ছি, এটা 47,600। 600। তো 52-তে কি হয়, 52-তে আপনারা জানেন, সবাই জানেন, এটা হলো
এটা ক্লোজিং যেটা ওপেনিং ব্যালেন্স বলা হয়, ওপেনিং ব্যালেন্স, 65,000, ঠিক আছে হ্যাঁ না? ওপেনিং ব্যালেন্স। হ্যাঁ, যেটা হ্যাঁ হ্যাঁ 65,000 হলো ওপেনিং, যেটা ক্লোজিং ছিল, যেটা ক্লোজিং ব্যালেন্স মানে লাস্ট ট্যাক্স পিরিয়ডের যেটা, সেটা হলো ওপেনিং হ্যাঁ করতেছি হ্যাঁ আমরা, হ্যাঁ ঠিক আছে? এইটা হ্যাঁ ভাই। তাহলে এখন এই যে 65,000 থেকে গেছে, এখন আমি ট্রেজারি জমা করছি কত, 1,05,000 টাকা, ঠিক আছে? হুম। করার পরে আমার এই দেখেন 1,52,000, এই দেখেন ব্যালেন্স 1,52,600 টাকা ক্যালকুলেশন হয়ে গেছে। কে বোঝেন নাই বলেন এখন? কারো যদি প্রয়োজন হয়, যদি মনে করেন যে এটা আমি নিজে নিজে বাসায় ক্যালকুলেশন করব, হ্যাঁ, যদি 9.1 এর যদি কপি যদি না থাকে, এক্সেল কপি যদি না থাকে, আমার সাথে যোগাযোগ করেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে? বসে থেকে নিজে এন্ট্রি দিবেন, হ্যাঁ নিজে এন্ট্রি ভাই, দিয়ে একটু কথা দেখবেন। ছিল। হ্যাঁ বলেন ভাইয়া বলেন। ওই 6.8 এর ওই ইটা আর একটা একটু বলেন কোন ইতে বসবে। এটা হলো নোট 31-এ বসবে ভাইয়া, নোট 31-এ। ওইটা হলো সাবফ্রম আছে একটা, নোট 31-এ ক্রেডিট নোট, জি ঠিক আছে? ক্রেডিট নোট এটা হলো 6.7, এটা মনে রাখার বুদ্ধি হলে আমি বলিস, কেউ ভুলে যায় এটা 6.7 হবে না 6.8 হবে, কোনটা হবে ভুলে যায়, ডেবিট নোট আর ক্রেডিট নোট, হ্যাঁ, এটা কিন্তু অনেকেই ভুলে যায়। আমি বলি, আপনার ক্রেডিট নোট আগে মনে রাখবেন, ক্রেডিট ক হলো, ক সবার আগে না, জি কটা কি সবার আগে না? তাহলে জি 6.7, সেভেন সেভেন আগে কিনা? 7 আগে। আর হ্যাঁ 6.8 পরে। তাহলে আপনাকে সবসময় মাথায় রাখবে যে ক এর সাথে হলো কোনটা আগে, কোনটা 7, তার মানে কি হুম 6.7, কতে হলো ক্রেডিট নোট, ক্রেডিট নোট হলো 6.7, আর তারপর ডেবিট নোট হলো 6.8, হ্যাঁ মনে থাকবে? ড ড তো হ্যাঁ পরে, তো পরেরটা হলো 8 তাহলে পরে, তাহলে ডেবিট নোট, এইভাবে মনে রাখবেন, ঠিক আছে? এটা অনেকে ভুলে যায় যে ডেবিট নোট আগে, তো অনেকে মনে করে যে ওটা মনে হয় 6.8 বা 6.7, ঠিক আছে? এরকম করে ভুলে আর যায় এটা। ডেবিট নোট, আমি ডেবিট নোটটা কততে বসাবো এটা? ডেবিট নোট 27-এ, 27-এ না, ওইটা হলো ডেবিট নোট আসতে হলো আপনার কত, 29, ডেবিট নোট কত, এটা 29, 26 দাঁড়ান এখানে 26 দাদা, 26 ভাইয়া। 26 না, 26 26 26 26 26 26, এই দেখেন আছে ঠিক আছে ডেবিট নোট, এই যে ডেবিট নোট 26, হ্যাঁ, যখন আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ঠিক জি আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যখন যখন আপনি পণ্য ফেরত দিবেন, যখন আপনি ফেরত দিবেন, রিবেট নিয়ে নিছেন, হুম সেক্ষেত্রে আপনি ডেবিট নোটটা করবেন, জি জি ঠিক আছে ঠিক আছে? হুম। ঠিক আছে। এখন এখানে আর কোনো কারো প্রশ্ন আছে বলেন? না, প্রশ্ন নাই। ভাইয়া যদি আমার একটা হ্যাঁ বলেন বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, এই যে আমাদের বাড়ি ভাড়ার যে রেন্ট, এই রেন্টটা আমরা 58-তে যে দেখাই নাই, মানে কি জন্য সেটা আর কি? আমরা ওটা ট্রেজারি করিনি, ওটা আমরা সমন্বয় করছি, সমন্বয় করতে পারবো, নতুন আইনে যেটা বলা হয়েছে, আপনি ব্যালেন্স থাকলে আপনি এই ভাড়াটা সমন্বয় করতে পারবেন, কথা বলছেন? ওইখানে কিন্তু আমাদের কিন্তু সমন্বয় 3,000 টাকা কিন্তু ব্যালেন্স আমার কমে গেছে ওইখানে, ও, কথা বলছেন? সেক্ষেত্রে কি আমরা বিডিএসটা কি করা যাবে এভাবে? হ্যাঁ, আপনি ভিডিওসও করতে পারবেন, ভিডিওস ব্যালেন্স থাকলে আপনি ভিডিও সমন্বয় করবেন, আপনি বললাম তো সুদ জরিমানা যা আছে সব সমন্বয় করতে পারবেন এখন, যদি ব্যালেন্স থাকে, ও, মনে আচ্ছা। থাকবে? হ্যাঁ কোন থেকে, ব্যালেন্স থ্যাংক থাকা ইউ ভাই। অবস্থায় কোনো কোনো ব্যালেন্সই আপনাকে দেওয়া লাগবে না, আপনি ব্যালেন্স থাকা অবস্থায় আপনি সব আপনি সমন্বয় করতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ তো ঠিক আছে, ভাইয়া, থ্যাংক ইউ। 10:30 ভাই বেজে গেছে, যদি ভালো লাগে এই ক্লাসগুলো, যদি ভালো লাগে, আপনার যদি কোনো যদি কলিগ টলিগ থাকে, করে শেখার ইচ্ছা আছে, এখানে জয়েন করাবেন, হ্যাঁ, আমরা শিখবো, সবচেয়ে বড় কথা আমরা শিখবো, জি ঠিক আছে? ভাইয়া, ক্লাস শেষ করার আর আগে যদি দুই কারো পার্সোনাল, আমি বলি, কারো যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে, কারো যদি সমস্যা হয়, হ্যাঁ, আমাকে নক করবেন, বা ব্যাটে আমাদের গ্রুপে প্রশ্ন প্রশ্ন লিখবেন, ঠিক আছে? কেউ উত্তর দিলে দিবে, আমি যদি সময় পাই তাহলে অবশ্যই আমি ফোন করে আপনাকে বুঝাই দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর যদি সময় পাই না পাই, দেরি হচ্ছে, এটা চিন্তা করার দরকার নেই, আমি ফোন, কেউ যদি আপনার উত্তরটা না দেয়, আমি দেবো আপনাকে উত্তরটা, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। জি ভাইয়া, ক্লাস শেষ করার আগে জাস্ট দুই একজনের কাছ থেকে আমরা একটু রিভিউটা নিতে চাচ্ছিলাম, যদি আপনি হ্যাঁ অনুমতি। নেন, আপনি নেন, নেন আপনি নেন। জি, প্রথমে কে দিতে চাচ্ছেন, যদি নিজে থেকে উইলিংলি দেন। আসলে আমাদের এই প্রোগ্রামটা কেমন হচ্ছে, বা ভাইয়া যেভাবে উপস্থাপনা করতেছে, বা আমাদের আরো কোনো কিছু অ্যাড করতে হবে কিনা, এটা বিষয়ে জাস্ট দুই এক মিনিটের ভিতরে কথাগুলো বললে আশা করি আমরাও বিভিন্ন দিক নির্দেশনা পাবো, ভবিষ্যতে আরো ভালো হবে। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে আমাদের। অনেক কিছুই গ্যাপ ছিল যেগুলি আমাদের জানা প্রয়োজন ছিল, এখন এই আলোচনা 3 দিনের আলোচনা
অনেক কিছুই আমার ব্যক্তিগতভাবে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আর কি। এবং জি এটা যেন চলমান প্রক্রিয়া এইভাবে থাকে। আর আমার আরেকটা বিশেষ অনুরোধ হচ্ছে, বিগত যে ফর্মগুলি আছে সেই ফর্মগুলি কিভাবে ফিল আপ করে এবং কিভাবে 9.1-এ করতে হয় সেটা একটু পরবর্তীতে, এই যে এই 9.1-এর পরে এটা বিষয়ে আলোচনা করলে ভালো হয়। আর জি আমি যদি একটু অসংখ্য অ্যাড করি, মানে থ্যাংক ইউ। মানে বুঝতে চাচ্ছিলাম যে আমরা এক্সেলটা তোজ ভাই, যদি। তোজ ভাই, জি তোজ ভাইয়া। ভাই, আপনি ওনার ইয়েটা নোট করে না, উনি কি মানে ইয়ে করতে চাচ্ছিল ওইটা একটু নোট করে রাখেন, আচ্ছা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া কি। উনি ফর্মগুলোর কথা বলছে। থ্যাংক ইউ, এটা অনেক সুন্দর প্রস্তাব হ্যাঁ, দিছে। নাজমুল ভাই আপনাকে তো ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তারপরে কেউ যদি বলতে চাচ্ছেন 1 মিনিট, আমি একজন স্পেশালি একজনকে আমি একটু একটু রিভিউটা জানতে চাচ্ছিলাম। আমাদের সাথে একজন সম্মানিত এসিএম এ অর্থাৎ মিজানুর রহমান ভাই মনে হয় এঙ্গেজড আছেন। ভাই আপনার থেকে আমরা জাস্ট 1 মিনিট একটু অভিনব জানতে চাচ্ছি। মিজানুর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই হয়তো বা শুনতে পাচ্ছে না, বা হয়তো বা আনমিউট হচ্ছে না। আর কেউ কি জাস্ট 1 মিনিট বলতে চাচ্ছেন, দুই একজন? সালাম আলাইকুম। মাহবুব ওয়ালাইকুম ভাই আসসালাম। যেভাবে ক্লাস নিচ্ছে আমরা সত্যি মানে ব্যক্তিগতভাবে আমি সত্যি অনুপ্রাণিত, খুব সুন্দর করে সাবলীল ভাবে উনি বোঝাচ্ছেন। আর আমার একটা ছোট্ট একটা কি বলবো, আবদার বলবো, যে আমাদের তো জি। সেশনটা আগেই জানাই দেওয়া হয় যে কবে সেশনটা হবে। সেক্ষেত্রে আমরা তো এখন 9.1 এর উপর ক্লাসগুলা করছি। যদি, যেহেতু এখানে অনেকগুলা তথ্য থাকে, যদি প্রশ্নের অংশটা জাস্ট যে প্রশ্নের অংশটা আমাদের যদি 15-20 মিনিট বা আধা ঘন্টা আগে দেওয়া হয়, তাহলে আমরা শুধু প্রশ্নটা আচ্ছা আচ্ছা রিভিউ করতে পারি আর কি, যেমন আমরা নিজেরা একটু আচ্ছা আচ্ছা। রিভিউ করতে, অনেক তথ্য তো হ্যাঁ, একসাথে থ্যাংক ইউ, মনে থ্যাংক থাকে ইউ, না। থ্যাংক ইউ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, থ্যাংক প্রশ্নের ইউ, থ্যাংক অংশটা, ইউ। উত্তরটা হয়তো ইনশাল্লাহ, মাহবুব ভাই আলোচনা করলো। ইনশাল্লাহ, 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 হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আমি দিয়ে দেবো, দিয়ে দেবো জি ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তানভীর খুব ভাই ভালো। সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, ধন্যবাদ ভাই আপনাকে। তারপরে আর কেউ বলতে চাচ্ছেন? জি ভাইয়া, ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। আমরা কোশ্চিন নিচ্ছি না, বাট আমরা জাস্ট পরামর্শ বা দিক নির্দেশনা বা আমাদের ক্লাসটা আরো কিভাবে ভালো হয় এটার জন্য আসলে আমরা 1 মিনিটের ভাইয়া কথাটা শুনতে আমার যাচ্ছিলাম। একটু হচ্ছে রিটার্ন রিলেটেড একটু মানে একটু জানার ছিল আর কি, এই জন্য আর কি কোয়েশ্চেনটা করতে চাচ্ছিলাম। আচ্ছা, জি, বলেন, বলেন, আপনি বলেন, বলেন। ভাইয়া ওই যে অফিস রেন্টের যেটা আমরা 27-এ আর কি এটা দিয়ে থাকি, ফিল আপ করে থাকি, কোনো সময় আমাদের জি। যদি ক্লোজিং ব্যালেন্স আমাদের মানে গভর্নমেন্টের কাছে আমাদের পাওয়া থাকে ব্যালেন্সটা আর কি, ধরেন 40,000 টাকা, এই মাসে ধরেন হুম আমি হুম অ্যাডজাস্ট করতে চাচ্ছি, সমন্বয় করতে চাচ্ছি আর কি, সেক্ষেত্রে আমি তো চালান জমা হুম দিব না। এর জন্য আমার কি হুম অ্যাটাচমেন্ট হিসাবে মানে যেটা দিতে হয় আর কি, চালানের কপিটা, এখানে আমি কি দিব? দেখেন আপনি, আমি বলি অ্যাটাচমেন্ট হিসাবে আপনি যে ইয়েটা করবেন, এক্সেল কপিটা করেন না, জি জি। এক্সেল কপিটা স্ক্রিনশট নিয়ে ওখানে দিয়ে দিবেন। ওকে, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বা আপনি ওইখানে পূরণ করে, যদি আপনি ইয়েকে পূরণ করেন, সাবফর্মটা যদি পূরণ করেন, জি জি। ইয়েকে রিটার্নেও, তো ওইখানে আপনি দিয়ে দিবেন, ওইটা ওটা স্ক্রিনশট নিয়ে ওইটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ধন্যবাদ ভাইয়া। আর কেউ কি আছেন ভাইয়া কথা? 1 মিনিট। আসসালামু আলাইকুম মাহবুব ভাই, তৌহিদ ভাই, দুজনকে ধন্যবাদ দিচ্ছি। যে হ্যাঁ, সর্বপ্রথম ওয়ালাইকুম আমি আসসালাম। বলতে চাচ্ছি যে আমরা লাকি, আমি অনেস্টলি বলছি যে লাকি যে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি শিখার জন্য, বেস্ট ওয়ে। হ্যাঁ, আমি মনে করি এটা বেস্ট ওয়ে, যে এইভাবে একটা ম্যাথ দাঁড়া করিয়ে তারপরে ক্যালকুলেশন করে আবার সেটাকে সরাসরি 9.1-এ সাবমিট করে দেখানো হচ্ছে, এটা বেস্ট ওয়ে। এই জন্য মাহবুব ভাইকে অনেক ধন্যবাদ। আর যারা সহযোগিতা করছেন, তৌহিদ ভাই অনেক পরিশ্রম করছেন, অনেক ধন্যবাদ। ওয়েলকাম, ওয়েলকাম। হ্যাঁ, আমি আমি শিখতে আসলে পারছি। হ্যাঁ পরিশ্রম করছি না, আমি শিখতেছি, ভাইয়ের কাছ থেকে শিখতেছি। সব ক্রেডিটটা ভাইয়ার। যে ভাইয়া হ্যাঁ হ্যাঁ আসলে সত্যি অনেক পরিশ্রম করে, প্লাস আমাদেরকে হ্যাঁ, অনেক রেগুলার পরিশ্রম সময় করে। দেয়। সবাই হ্যাঁ, দোয়া করবেন ভাইয়াকে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাল্লাহ ভাইয়াকে ইনশাল্লাহ। আমি শারীরিক মাহবুব ভাইকে সুস্থ ফলো রাখেন। করি, আমি লিঙ্কডইনও ফলো করি, ইভেন এখানে তো অনেক উপকারিতা পাচ্ছি ইনশাল্লাহ। মাহবুব ভাই অনেক ধন্যবাদ আপনাকে, যে আমাদের ওয়েলকাম। জন্য, হ্যাঁ, আপনি এত ইনশাল্লাহ চেষ্টা স্যাক্রিফাইস থাকবে করতেছেন আপনাদের সবার জন্য। জন্য। আপনারা যদি সহযোগিতা করেন, এটা অব্যাহত থাকবে একদম ব্যাটে। আমি যতদিন আছি
আল্লাহর রহমতে ইন- এভাবে আমি চালিয়ে যাবো আপনাদের জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ কোনো সমস্যা না। ইনশাল্লাহ আপনারাও যারা জানবেন, যা শিখবেন, আপনারা আমি যদি নতুন কোনো জিনিস শিখেন অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথেও। ঠিক আছে? অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আর কেউ আছেন? আমরা তাহলে থ্যাংক ইউ। আমাদের সাথে একটা আপু ছিল না? আপুটা কি চলে গেছে? আপু মনে হয় লিভ নিয়েছে। সঞ্জিদা ম্যাডাম। আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ জি, বলেন। স্যার, আমাদের এক্সেলের মধ্যে পার্ট 1 পার্ট 2 এভাবে A to Z আগে বসানো ছিল। আমি চাইলাম মানে পার্ট 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা বসানোর সাথে দেখি একটা সলিউশন থেকে সেটা একটু জানতে চাইতাম মানে প্রতিবারের মধ্যে। স্যার, আমার আপনার কথাটা কথাটা বুঝতে পারিনি ভাইয়া, আপনার কথাটা বুঝতে পারিনি। আমার কথাটা হচ্ছে 9.1 পার্ট 1 থেকে শেষ পর্যন্ত A to Z আগে বসানো ছিল, কিন্তু আমরা বসানো ছিল যেহেতু আমরা একটু দেখতে পারি নাই মানে বুঝতে পারি নাই একটু পার্ট ও আপনি দেখ আচ্ছা 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 ভাইয়া আমি বুঝতে পার্ট পারছি। 1 ক্লাসটা মিস করছে মনে হয় স্যার, এই জন্য। আচ্ছা ও আপনাদের পার্ট ক্লাস ওটা ইয়েটা দিয়ে দেন, ইউটিউবের লিংকটা দিয়ে দেন ইয়া ভাই, জি জি রোহিত ভাই। আমি বুঝতে পারছি যে আমাদের ইউটিউবের লিংকটা দিয়ে দেবো। ওই জায়গায় পার্ট 1 পার্ট 2 সবগুলো অর্থাৎ ক্লাসের সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে বা দেওয়া থাকবে, ইনশাআল্লাহ আপনারা সব পেয়ে যাবেন। সলিউশন করার সময় একটু আমরা ছাপলাই আউটপুটের কোথায় এমনটা আসতেছে আবার। হ্যাঁ হ্যাঁ, সব দেওয়া আছে ওইখানে ভাইয়া, ওইখানে সব দেওয়া আছে। আর আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিয়েন, আপনি দুপুরের পরে ফোন দিবেন, ঠিক আছে? স্যার, আমাদের এক্সেলের ফর্মটা একটু 9.1 এক্সেল ফর্মটা একটু দিলে আরো আমরাও একটু প্র্যাকটিস করতে এক্সেল পারবো। ফর্মটা দিয়ে দেবো, সব দিয়ে দেবো, সমস্যা নেই ভাইয়া, সব দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, যাবেন ঠিক ইনশাআল্লাহ। আছে স্যার, ঠিক আছে। এখানে অনেক খুশি লাগতেছে স্যার। আর কেউ কি সঞ্জিদা আপু মনে হয় লাইন আছেন, আপু কিছু বলবেন? শুনতে পাচ্ছি না আপু। আপু কথাটা সুন্দর আসতেছে না। বলছে এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 বলেন। নেটওয়ার্ক প্রবলেম। শোনা যাচ্ছে না কথা? হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আপনার রিভিউটা যাচ্ছিলাম আমরা। রিভিউ অ্যাজ ইন আমি আজকে ফার্স্ট আসলে ক্লাসে জয়েন করলাম, আমি আগের ক্লাসগুলো করিনি, কিন্তু যতদূর জয়েন করলাম আমার কাছে বেশ ইফেক্টিভ মনে হলো। তবে একটু প্রিপারেশন নিয়ে আসার দরকার আছে, কারণ অবশ্যই এটা বিগিনারদের জন্য না। সো একদম সরাসরি সাবজেক্ট হ্যাঁ ম্যাটারে হ্যাঁ চলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, প্রফেশনালদের জন্য একটু প্রিপারেশন আমার নিজেরও নিয়ে আসার প্রয়োজন আছে। তো আসলে যারা জয়েন করবে তাদের কনফিডেন্স থাকা উচিত যে তারা সরাসরি এগুলো নিয়ে কাজ করছেন। আমি নিজেও কাজ করছি এগুলো নিয়ে সরাসরি, কিন্তু একটু প্রিপেয়ার্ড হয়ে আসা, থিওরিটিক্যাল নলেজটা আর একটু ঝালাই করে নিয়ে আসলে মনে হয় ক্লাসটা আরো বেশি ইফেক্টিভ হবে। না হলে রিপিটেড কোশ্চেন যখন চলে আসে আপনার ফ্লুয়েন্সিটা বা স্পন্টেনিটিটা ব্রেক হয়ে যায়। আর ব্রেক করে এই যায়, হ্যাঁ। কারণে আমরা যদি প্রিপেয়ার্ড হয়ে আসি আর আমরা যদি আমাদের প্রশ্নগুলো জমিয়ে শেষে একটা সেশন করে জিজ্ঞাসা করি, তাহলে দেখা যায় যে আপনাকে অনেক কিছু স্কিপ করে যেতে হয় না, এই আর কি। So, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আশা করি যে আপনি থাকবেন, আমাদের সঙ্গে থাকেন ইনশাল্লাহ। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো। Thank you very much. জি তাহলে ভাইয়া আজকে ক্লাসটা মনে হয় শেষ করা যায়। স্পেশালি থ্যাঙ্কস ভাইয়া, আপনাকে আমি আসলে থ্যাঙ্কস দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাস দেখি আমরা সোমবারে যদি আমরা করতে পারি, আমি দিয়ে দেবো আপনাদেরকে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আরো সুন্দর হবে। হ্যাঁ, ওইটার জন্য আমরা আরো একটা প্রেজেন্টেশন রেডি করব 9.1 এর। টাইমিং এর অ্যানাউন্সমেন্টটা যদি একদিন আগে থেকে একটু ভালো করে দিয়ে দেওয়া থাকে, কারণ আমরা আগে দিই, আমরা নতুন 2-3 দিন আগেই দিই আপু, আমরা 2-3 দিন আগে দিয়ে দিই। হ্যাঁ, আমি কালকে আচ্ছা, আমি নতুন জয়েন করেছি তো এইজন্য হয়তো নোটিশগুলো দেখছি। আমার লিংকডইনে আছেন, আপনি লিংকডইনে আছেন? লিংকডইনে আমি রিসেন্ট জয়েন করেছি, হ্যাঁ লিংকডইনে আছি। ও আপনি দেখেন, আমার মাহবুব আলম দিয়ে দেখেন আছে। আর আমাদের গ্রুপে তো জয়েন করছেন, গ্রুপে জয়েন করিয়েন। হ্যাঁ, গ্রুপে তো সবকিছু ইনফরমেশন দেই, এখানে আমরা
অনেক প্রশ্ন উত্তর দেই, হ্যাঁ, এটা জয়েন করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই আমি গ্রুপে অ্যাক্টিভ ঠিক থাকবো আছে। এখন থেকে গ্রুপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এইখানে সবাইকে আপনি যে ধন্যবাদ। ডকুমেন্ট দিয়েছেন এটার পিডিএফ তো পেয়ে যাবো গ্রুপে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, পেয়ে সব পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন, সব যে পেয়ে যাবেন ফর্ম ফিল আপ কালকে। করা হ্যাঁ আপনার সেক্ষেত্রে হবে কি সরাসরি প্র্যাকটিস করতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি আমি এক্সেল শিটটা দিয়ে দেবো, সবাই নিজে নিজে বসাবেন, নিজে নিজে বসাবেন, ভাইয়া বসে 30 দেখবেন যে সেকেন্ড একটা ঠিক আছে। একটা আজকের প্রাসঙ্গিক বাদে একটা প্রশ্ন করছি। বলেন। যেটা হলো ধরেন আমি যদি আমাদের বিদ্যুৎটা তো ইনডাইরেক্ট কর, তো বিদ্যুতে আমি যে পরিমাণ রিবেট আমি উৎপাদক সহযোগে দিয়েছি, কিন্তু তার থেকে আমার মানে বিদ্যুতের রিবেটটা বেশি নেওয়া হচ্ছে আর কি, মানে উপকরণে যতটুকু দেখাইছি কিন্তু বিদ্যুতের রিবেটটা বেশি নেওয়া হচ্ছে। এখন আমি কি করব? আমার দেখা গেল হিউজ পরিমাণ রিবেট, আপনি কিন্তু আমি আপনি হিউজ পরিমাণ রিবেট, আপনি ওটা হিসাব আপনি, আমি বলি আপনার সিএ রিপোর্টে যেটা আছে, হ্যাঁ, সিএ রিপোর্টে যেটা আছে যে আপনার ইয়ারলি যে কস্টিং, সেই কস্টিং থেকে আপনি কস্টিংটা দিবেন, হ্যাঁ, ঠিক আছে, পার লিটারে হোক বা পার উৎপাদক সহ। টনে হোক, হ্যাঁ, আপনি ওইখান থেকে নিয়ে দিবেন, দিলে দেখবেন যে আপনার আর এটা এত বেশি হবে না, আর বেশি হলে কিন্তু আপনার রিবেটটা বাতিল হয়ে যাবে, এটা মাথায় রাখেন। আপনার 4.3 যেটা দেওয়া আছে সেটার উপরে যদি আপনি হিসাব করে দেখে যে আপনার রিবেটটা বেশি হয়ে গেছে, ওই যতটুকু আপনি রিবেট পাবেন ততটুকু দিবে, বাকিগুলো একদম ইয়ে করে দিবে, বাতিল করে দিবে। এরকম কেস কিন্তু হয়েছে। আপাতত তো আমি ওটা বাড়ায় দেন, ওটা বাড়ায় দেন, আপনি বাড়ায় দেন, ওটা বাড়ায় দেন, ওটা দেখেন, সিএ রিপোর্টটা দেখেন, সিএ রিপোর্ট দেখেন, সিএ রিপোর্ট দেখে ইয়ারলি ওটা যেটা আসে সেটা দেন, ঠিক আছে। এটা কিন্তু আমরা করার সময়, আমি যেটা করার সময় আমি ডিরেক্টর স্যারের সাথে যখন বসি তখন স্যার কিন্তু ওই সিএ রিপোর্ট নিয়ে বসে। তো ঠিক আছে ভাইয়া, এগুলা পার্সোনাল কোশ্চেন গুলো আপনি পার্সোনাল করতে পারেন, আমরা এখন একটু বের হয়ে যাই, হ্যাঁ, এখান থেকে বের হয়ে যাই, আমার একটু কাজও আছে, আমি একটু বের হয়ে যাই। আচ্ছা, থ্যাংক ইউ এই ভাইয়া। প্রশ্নগুলো আপনি পরে করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।